Assalamu alaikum, everyone. Welcome to our lecture 4 of History of English Literature to GED 2231 or GED 247. আজকে আমাদের বিষয়বস্তু কি, আলোচনার বিষয়বস্তু কি? আজকে আমরা দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডে আজকে আমরা ঢুকে যাব। গত 3 লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এই 3 লেকচারে আমরা রোমান্টিক পিরিয়ড সম্পর্কে একটা ধারণা নেয়ার চেষ্টা করেছি। লেকচার 1-এ আমাদের ফোকাস ছিল দ্য ফিলোসফি অফ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিসিজম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। একই সাথে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইতিহাস নিয়েও কথা বলেছি। ইতিহাসের প্রসঙ্গে আমরা আলোচনা করেছি ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব সম্পর্কে। লেকচার 2-তে আমরা আলোচনা করেছি the romantic poets, especially 6 major romantic poets. 3 জন ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস, 3 জন সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস। আমরা 6 জন রোমান্টিক পোয়েট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের ফোকাস ছিল দেয়ার কন্ট্রিবিউশন ইন ইংলিশ লিটারেচার, কিভাবে তারা রোমান্টিক লিটারেচারকে ইনফ্লুয়েন্স করলেন। গত ক্লাসে মানে লেকচার 3-তে আমাদের ফোকাস ছিল দ্য নভেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ডে যারা নভেল লিখতেন তাদের অবদানগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। তারা কি বিষয় নিয়ে নভেল লিখতেন, তাদের লেখনীর বৈশিষ্ট্য কি ছিল, হোয়াট ওয়ার দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, এন্ড ওভারঅল হোয়াট ওয়ার দেয়ার কন্ট্রিবিউশনস ইন ইংলিশ লিটারেচার। আজকে ইন আওয়ার লেকচার 4, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেকচার 5, অ্যাকচুয়ালি এটা হবে লেকচার 4। আমরা আমাদের লেকচার 4-এ আজকে আমরা শুরু করছি রোমান্টিক পিরিয়ডের পরবর্তী যুগ, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্লাইডে লেখা আছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 টু 1901, 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ। ডানে আপনারা দেখতে পাচ্ছেন কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার একটা বেশ বিখ্যাত ফটোগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটোগ্রাফস অফ ভিক্টোরিয়ান ইংল্যান্ড। আজকে আমাদের ফোকাসটা হচ্ছে অ্যাট ফার্স্ট ক্লাসের প্রথম পর্যায়ে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করব, ইতিহাস নিয়ে, ভিক্টোরিয়ান ইংল্যান্ডের ইতিহাস নিয়ে আলোচনা করব। এবং আমাদের ক্লাসের দ্বিতীয় পর্যায়ে আমরা ভিক্টোরিয়ান লিটারেচার, ভিক্টোরিয়ান সাহিত্য, ভিক্টোরিয়ান ইংলিশ লিটারেচারের বৈশিষ্ট্যগুলো আমরা মন দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকেও যথারীতি আমাদের পুরো স্লাইডটাই আমরা তৈরি করেছি ফ্রম দ্য হেল্প অফ দ্য বুক অফ উইলিয়াম জে লং এর বইটা আপনাদের পাঠ্য, সেই বইটার আলোকে এই পুরো স্লাইডটা তৈরি করা। যত ইনফরমেশন দেখবেন আমাদের এই স্লাইডে, সব ইনফরমেশন রেফারেন্স হচ্ছে উইলিয়াম জে লং, তার বই ইংলিশ লিটারেচার। আশা করি বইটা আপনাদের সবার আছে। এখন আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাই, অন্যরা আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকি। সেকেন্ড স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে আমাদের কথা। ভিক্টোরিয়ান ইতিহাস, হিস্ট্রি অফ ভিক্টোরিয়ান পিরিয়ডে যাওয়ার আগে আমরা ভিক্টোরিয়ান বলতে কি বুঝি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ভিক্টোরিয়ান। ভিক্টোরিয়ান টার্মটা অবশ্যই রানী ভিক্টোরিয়ার নাম থেকে এসেছে, ভিক্টোরিয়া থেকেই ভিক্টোরিয়ান।
ভিক্টোরিয়ান বিষয়টা কি? ভিক্টোরিয়ান টার্মটা বোঝার সময় আমাদের মাথায় রাখতে হবে দ্য ফ্রেজ দ্য ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। ভিক্টোরিয়ান শব্দটার সাথে লুকিয়ে আছে একটা শব্দ, কম্প্রোমাইজ। ভিক্টোরিয়ান টার্ম, এই টার্মটার সাথেই অঙ্গ অঙ্গি ভাবে জড়িত, ইন্টিগ্রাল পার্ট দ্য ওয়ার্ড কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। আমরা আমাদের স্লাইডটা কভার করি তাহলে আস্তে আস্তে। ভিক্টোরিয়ান সিনোনিম ফর প্রুড। ভিক্টোরিয়ান এই শব্দটার একটা সিনোনিম আমরা ইউজ করতে পারি, প্রুড, PRUDE, প্রুড। স্ট্রুড ফর এক্সট্রিম রিপ্রেশন। আরো কাছাকাছি আরেকটু যদি অ্যানালাইজ করি তাহলে আমরা এই শব্দটাকে রিপ্লেস করতে পারি উইথ দ্য টার্ম এক্সট্রিম রিপ্রেশন। দমিয়ে রাখা, প্রবলভাবে দমিয়ে রাখা, চাপিয়ে রাখা, চেপে রাখা, লুকিয়ে রাখা। ঠিক আছে? ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ এই শব্দটার সাথে লুকিয়ে আছে রিপ্রেশন, রেস্ট্রেইনড, মানে মন যা চায় তাই বলা না, তাই প্রকাশ করা না, বরং নিজের মতামত নিজের মধ্যে দমিয়ে রাখা, লুকিয়ে রাখা, রিপ্রেস করে রাখা। ইভেন ফার্নিচার লেগস, ভিক্টোরিয়ান পিরিয়ডে ফার্নিচার গুলো ছিল চেয়ার, টেবিল, even furniture legs had to be concealed under heavy clothes not to be suggestive. ভিক্টোরিয়ান যে ফার্নিচার গুলো, চেয়ার, টেবিল, এগুলো এমন ভাবে ঢেকে রাখা হতো, ভারী চাদরে লুকিয়ে রাখা হতো যাতে পা দেখা না যায়, কারণ পা দেখা গেলে সেটাকে বলা হতো, ধরা হতো ইম্পোলাইট, অভদ্রতা, শিষ্টাচার বহির্ভূত। সেই জন্য ভিক্টোরিয়ান অ্যাটিচিউড মানেই হচ্ছে যতটুকু নিজেকে শালীন ভাবে রাখা যায়, যতটা ভদ্রভাবে নিজেকে রাখা যায়। মন যা চাইছে তাই বলবো না, আমার মন যেটা ইচ্ছা করছে, মন যা চাইছে। Impulsive is not appropriate in this period. নিজেকে লুকিয়ে রাখতে হবে, নিজেকে রিপ্রেসড, রেস্ট্রেইনড, নিজেকে চাপিয়ে রাখতে হবে, দমিয়ে রাখতে হবে। আপনার অনুভূতি, আবেগ ইচ্ছা করলেই আপনি প্রকাশ করতে পারবেন না। আমরা ধীরে ধীরে অন্য পার্টগুলো, স্লাইডের অন্য পার্টগুলো দেখি। আমরা বাম পাশের কোনায় চলে আসি, হাইলাইট করলাম, প্লিজ আপনারা দেখবেন। দ্য ভিক্টোরিয়ান্স ওয়ার গ্রেট মোরালাইজার্স। যারা নিজেদেরকে ভিক্টোরিয়ান বলে দাবি করতেন, যারা ভিক্টোরিয়ান সমাজের প্রতিনিধি, দোজ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ভিক্টোরিয়ান ইংল্যান্ড, দে সাপোর্টেড, তারা কি কি সাপোর্ট করতেন? পার্সোনাল ডিউটি, আপনার নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে, তার মানে আপনার রেসপন্সিবিলিটি আপনাকে প্রপারলি ফুলফিল করতে হবে। ইয়োর পার্সোনাল ডিউটি, ইয়োর ওন রেসপন্সিবিলিটি, ইউ মাস্ট ফুলফিল ইয়োর এভরি পার্সোনাল ডিউটি। একই সাথে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। ভিক্টোরিয়ান সমাজে যে যত কঠোর পরিশ্রম করে তার সম্মান তত বেশি। কিন্তু এখানে শুধুমাত্র এই কথাটা উচ্চবিত্ত শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। নিম্নবিত্ত শ্রেণী তারা যতই পরিশ্রম করুক না কেন, তারা যতই কঠোর পরিশ্রম করুক, তাদেরকে ওইভাবে সম্মান দেওয়া হয় না। হার্ড ওয়ার্কটা শুধু এখানে তখনই সম্মানের পরিপূরক যখন এটা আপার ক্লাস কোনো ব্যক্তির হাত থেকে আসবে। আপার ক্লাস মেম্বার, মেম্বার অফ আপার ক্লাস সোসাইটি, যখন তারা তাদের হার্ড ওয়ার্ক শো করে তখনই সেটাকে পজিটিভলি দেখা হতো। দেন দে সাপোর্টেড ডেকোরাম। ডেকোরাম, আশা করি শব্দটা আপনারা জানেন, ডেকোরাম। তারপরে আমরা এটাকে আরেকটু ব্যাখ্যা করব একটু পরেই। ডেকোরাম, রেসপেক্টেবিলিটি, সম্মান। ভিক্টোরিয়ান পিরিয়ডে এই সামাজিক সম্মান এটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষ চাইলেই যা ইচ্ছা তাই করতে পারতো না। সবার আগে তাদেরকে মাথায় রাখতে হতো মানুষ কি বলবে, লোকে কি বলবে।
সমাজ কি বলবে? নিজেদের সম্মান রক্ষার জন্য এরা যা ইচ্ছা তাই বলা থেকে বিরত থাকতো। রেসপেক্টেবিলিটি, সোশ্যাল রেসপেক্টেবিলিটি, সোশ্যাল প্রেস্টিজ, এটা এই সময় খুবই সেন্সিটিভ ছিল। অন্য যে কোনো সময়ের থেকে এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা দেখতে পাই সোশ্যাল প্রেস্টিজ, সোশ্যাল রেসপেক্টেবিলিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড ফাইনালি চেস্টিটি, চেস্টিটি চারিত্রিক শুদ্ধতা, সৎ চরিত্রবান হওয়া, চরিত্রে যেন কোনোভাবেই কালিমা না লাগে, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। ভিক্টোরিয়ান মোরালাইজার তারা এই বিষয়গুলোতে গুরুত্ব প্রদান করত। এই ভিক্টোরিয়ান পিরিয়ডেই মিডল ক্লাস সোসাইটি রিকগনিশন লাভ করছে। এর আগ পর্যন্ত আমরা রোমান্টিক পিরিয়ডেও ভিক্টোরিয়ান পিরিয়ডের মতো এত প্রবলভাবে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব দেখতে পাই না। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসেই আমরা প্রথম মধ্যবিত্ত শ্রেণী তাদের একটা উত্থান দেখতে পাচ্ছি। এই সময় ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে এবং মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। মধ্যবিত্ত শ্রেণী তাদের তাদের মধ্যে আমরা কিছু অবসেশন লক্ষ্য করি। The whole middle class Victorian society, they were obsessed with 3 points. তাদের অবসেশনে আমরা 3টা পয়েন্ট দেখতে পাই। The whole middle class Victorian society, they were obsessed with gentility, ভদ্রতা, respectability, সামাজিক সম্মান, and decorum, যেটা একটু আগে বললাম decorum। আমরা এটা আরেকটু পরে ব্যাখ্যা করছি। মিডল ক্লাস সোসাইটি, মিডল ক্লাস ভিক্টোরিয়ান সোসাইটি, তাদের কথা হচ্ছে এই 3টা বিষয় যদি মানুষের জীবনে না থাকে তবে সেই জীবন থাকার থেকে না থাকাই ভালো। লাইফ ম্যাটার্স, এইগুলো এই 3টা হচ্ছে অবসেশন, ভিক্টোরিয়ান অবসেশন আমরা বলতে পারি। ভিক্টোরিয়ান, বিং ভিক্টোরিয়ান মানে হচ্ছে বিং অবসেসড উইথ দিস 3 পয়েন্টস, জেন্টিলিটি, ভদ্রতা। যত কিছুই ঘটে যাক, দুনিয়া উল্টে যাক, ভদ্র আচরণ করতে হবে, কারো সাথে কোনো অশালীনতা, অভদ্রতা করা যাবে না। যাই কিছুই ঘটে যাক না কেন, আপনি প্রতিপক্ষকে যতই অসম্মান, যতই ঘৃণা করেন না কেন, আপনাকে ভদ্রভাবে আচরণ করতে হবে। বিং ভিক্টোরিয়ান মিন্স বিং এক্সট্রিমলি জেন্টল, আপনাকে ভদ্র হতে হবে। আপনার ভেতর থেকে যদি ঘৃণার বহিঃপ্রকাশ বের হয়ে যায়, আপনি যদি ঘৃণা প্রকাশ করেন, তবে আর ইউ আর নো লঙ্গার এ ভিক্টোরিয়ান পার্সন। আপনাকে ভদ্র আচরণ করতে হবে। It doesn't matter how serious the situation is. It doesn't matter in which situation you are in right now. আপনি যে সিচুয়েশনই থাকেন না কেন, আপনাকে ভদ্র আচরণ করতে হবে। You must be gentle. এমন পর্যায়ে চলে গেল, এটা কিন্তু খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়, এটা অবসেশনের পর্যায়ে চলে যায়। ভিক্টোরিয়ান জেন্টিলিটি, এটা এমন এক অবসেশনের পর্যায়ে চলে যায় যেটা পরবর্তীতে দেখবেন অনেক কার্টুনিস্ট, অনেক স্যাটারিস্ট তারা এটাকে তীব্রভাবে ব্যঙ্গ করেছেন, ভিক্টোরিয়ান জেন্টিলিটিকে। একটু আগে তো রেসপেক্টেবিলিটি নিয়ে কথা বললাম, সামাজিক সম্মান, এরা এই দিক থেকে খুবই সেন্সিটিভ। ভিক্টোরিয়ান, তাদের কাছে জীবনের থেকে সম্মানের মূল্য অনেক বেশি। এই রেসপেক্টেবিলিটি, এই যে সম্মান, ইট ডিস্টিংগুইশ দ্য মিডল ক্লাস ফ্রম দ্য লোয়ার ক্লাস। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তকে আলাদা করছে এই রেসপেক্টেবিলিটি। মধ্যবিত্ত শ্রেণীর আর কিছু থাকুক বা না থাকুক, তাদের এই সেন্স অফ রেসপেক্টেবিলিটি খুব প্রখর। আপনি তাকে মেরে ফেলেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তাকে অসম্মান করতে পারবেন না। ইফ ইউ ডিসরেসপেক্ট সামওয়ান, ইট ইজ মোর সিভিয়ার দ্যান কিলিং সামওয়ান। ফাইনালি, অবসেশন নাম্বার 3, ডেকোরাম। ডেকোরাম বিষয়টা কি? একটু আগে আসলো, এখনো আসলো, আপনারা আশা করি অলরেডি আপনারা অনেকেই জানেন। তাহলে ডেকোরাম মানে কি, এখানে আপনাদের ব্যাখ্যা করা আছে। ডেকোরাম মানেটা কি? ভিক্টোরিয়ান শব্দটার সাথে এই ডেকোরাম শব্দটা জড়িত। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, এক্সট্রিম রিপ্রেশন, জেন্টালিটি, রেসপেক্টেবিলিটি, হার্ডওয়ার্ক, ডেকোরাম। ডেকোরাম শব্দটার মানে কি?
ডেকোরাম শব্দের মানে হচ্ছে এই যে সাইডে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, দ্য স্টেট অর কোয়ালিটি অফ কনফর্মিং টু conventionally accepted standard of behavior or morals। কি লেখা, কি লেখা আছে? বুশরা আক্তার আলমা, আমি কি আপনার নাম ঠিক মতো বললাম? এটা কি আলমা না এলমা? স্যার ইলমা হবে। এলমা না, আচ্ছা এলমা। আপনি কি কাইন্ডলি আমি যে হাইলাইট করলাম এই এই সেন্টেন্সটাকে একটু পড়বেন কাইন্ডলি? ডেকোরাম ডেকোরাম মেন, মিন জি জি। the state or quality of conforming to conventionally accepted standards of behavior or morals. আচ্ছা, সহজ করে বললে কি হয়? এটাকে যদি আমরা সহজ করে বলি তাহলে আমরা বলতে পারি ডেকোরাম দিস ইজ আ কোয়ালিটি। এটা অবশ্যই একটা গুণ, ভিক্টোরিয়ান কোয়ালিটি, ভিক্টোরিয়ান গুণ। সেটা কি? কনফর্মিং টু। কনফর্মিং টু মানে কি? মেনে চলা। অ্যাবাইডিং বাই, মেনে চলা। কনভেনশনালি accepted standards of behavior or moral, প্রচলিত, প্রচলিত যে আচরণ বিধি, প্রচলিত নৈতিকতা, আচরণ বিধি মেনে চলাকে বলা হয় ডেকোরাম। এই যে যদি কেউ প্রচলিত নিয়ম কানুনকে কোনো রকম অসম্মান না করে, কোনো রকম চ্যালেঞ্জ না ছুড়ে দিয়ে কেউ যদি ভদ্রভাবে লক্ষ্মী মেয়ের মতো যদি প্রচলিত নিয়ম কানুন সে চোখ বন্ধ করে মেনে চলে, এই গুণটাকেই বলে হচ্ছে ডেকোরাম। ডেকোরাম শব্দটা ভালো করে খেয়াল করেন। ডেকোরাম কি? দিস ইজ এ কোয়ালিটি অফ অ্যাবাইডিং বাই দ্য কনভেনশনাল অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার অর মোরাল। প্রচলিত যে নৈতিক এবং নৈতিক আচার আচরণ বিধি মেনে চলাকে বলা হয় ডেকোরাম। এর কি কি সিনোনিম আমরা পাচ্ছি? আমরা সিনোনিম গুলো খেয়াল করি, হাইলাইট করলাম, আপনারা দেখেন। propriety, properness, seemliness, decency, decorousness, good taste, correctness, appropriateness, appropriacy, politeness, courtesy, good manners, refinement, breeding, deportment, dignity, respectability, modesty, demureness। এখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজিলি আমি ভিক্টোরিয়ান সমস্ত গুণাবলীকে এই একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারি, ডেকোরাম। বিং ভিক্টোরিয়ান মানেই হচ্ছে বিং ডেকোরাস, বিং অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ আচরণ, রেসপেক্টেবল সম্মানজনক আচরণ, মডেস্টি, ডিসেন্সি ভদ্রতা। এই ভিক্টোরিয়ান কোয়ালিটি যতগুলো আছে, মানে আমাদের সিগনিফিকেন্ট ভিক্টোরিয়ান কোয়ালিটিস যতগুলো আছে, সব কোয়ালিটিকে আমি এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারি, ডেকোরাম। শিষ্টাচার, তার মানে বিং ভিক্টোরিয়ান, বিং ডেকোরাস। ভিক্টোরিয়ানরা আর কিছু না হোক এই শব্দটা, এই কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করত। এতক্ষণ ধরে আমরা এই শব্দটাতেই ফিরে আসার চেষ্টা করছি, ডেকোরাম, বিং ডেকোরাস, যথাযথ শিষ্টাচার, ভদ্র আচরণ। সমাজ যা বলবে কোনো রকমের চ্যালেঞ্জ না ছুড়ে দিয়ে, বিদ্রোহ না করে, লক্ষ্মী ছেলের মতো, লক্ষ্মী মেয়ের মতো সেই নিয়ম কানুন পালন করাকেই বলে হচ্ছে বিং ডেকোরাস। বিং ভিক্টোরিয়ান, মন যা চাইলো তাই করব না, সমাজ যা বলছে, আমার পরিবার সমাজ যা বলছে আমি তাই করব, আমার যতই কষ্ট হোক না কেন আমি মুখ বুজে সেটাকে সহ্য করব, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আমি নিজের সমস্ত ইচ্ছাকে দমিয়ে রাখবো যাতে মানুষজন আমাকে সম্মান করে, যাতে মানুষ আমাকে ভদ্র বলে। আপনার কি মোটামুটি ভিক্টোরিয়ান শব্দটা বুঝতে পারছেন? Yes, sir. এখন বিং রোমান্টিক, বিং ভিক্টোরিয়ান,
এখন রোমান্টিক হওয়া আর ভিক্টোরিয়ান হওয়া, এখন আপনি বলেন এই দুইটার মধ্যে কি আমরা মিল বেশি পাচ্ছি না পার্থক্য বেশি পাচ্ছি? স্যার পার্থক্য। রোমান্টিক মানে হচ্ছে বিং ইম্পালসিভ, মানে আমার ভেতরে যত অনুভূতি আছে আমি সব প্রকাশ করব। আর ভিক্টোরিয়ান হচ্ছে টোটালি উল্টো, মানে আমার যা ইচ্ছা আমি তাই প্রকাশ করতে পারছি না। সমাজ আমাকে বলছে ভদ্র আচরণ করতে, আমি ইচ্ছা মতো আচরণ করতে পারছি না, স্বেচ্ছাচারী আচরণ করতে পারছি না, আমাকে ডেকোরাস ম্যানার মেনটেন করতে হচ্ছে, গুড ম্যানার, আমাকে ভদ্র আচরণ করতে হচ্ছে। আমি চাইলেই আমার মনের অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না, আমাকে নিজেকে সংযত রাখতে হচ্ছে, সংযম অবলম্বন করতে হচ্ছে। ওকে, নেক্সট পয়েন্টে আসি। ভিক্টোরিয়ান বলতে কি বোঝায়? Victorian private lives were dominated by an authoritarian father. ভিক্টোরিয়ানদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, it was dominated by an authoritarian father, মানে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, যদিও রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপরও এই যুগে actually this is a perfect example of patriarchy, male authoritarian society। একটা পরিবারে পুরুষই হচ্ছে প্রধান চরিত্র, প্রধান কাণ্ডারি। যদি কোনো পরিবারে পুরুষ না থাকে তাহলে সরকার, সমাজ, একজন গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান ডিসাইড করা হবে সামাজিক ভাবে অথবা সরকারি ভাবে, আইনানুগ ভাবে একজন গার্ডিয়ান নিযুক্ত করা হবে, এবং অবশ্যই সেই গার্ডিয়ান হবে একজন পুরুষ। ভিক্টোরিয়ান সোসাইটি is a very fine example of patriarchal society। এখানে সকল সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধুমাত্র একজন পুরুষের, এবং একজন নারী তার কোনো লিগ্যাল অধিকার, কোনো আইনানুগ অধিকার ছিল না কোন রকম মন্তব্য করার, কোন রকম সিদ্ধান্ত নেয়ার, কোন রকম সম্পত্তির অধিকার পাওয়ার অধিকার ছিল না। একজন নারী সে চাইলেই জমি কিনতে পারতো না, বাড়ি কিনতে পারতো না, কোনো বাড়ির মালিক হতে পারতো না। একজন নারী সে চাইলেই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে অংশগ্রহণ করতে পারতো না। যতক্ষণ পর্যন্ত পরিবারে একজন পুরুষ সদস্য আছে, প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য আছে, ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত বিষয়, সমস্ত সম্পত্তি, সমস্ত সিদ্ধান্ত নেয়ার মালিক। যদি কোনো কারণে কোনো পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকে, সেই ক্ষেত্রে সরকার সেখানে অবশ্যই ইন্টারফেয়ার করবে, এবং লিগ্যালি একজন মেল গার্ডিয়ান ঠিক করে দেবে সরকার, সমাজ এবং সরকার। Victorian private lives were dominated by an authoritarian father. Women were subject to male authority. নারীদেরকে সবসময় পুরুষের অধীনে থাকতে হতো এই সময়। They were expected to marry and make home a refuge for their husbands. Ultimately, Victorian society, it was for men. Victorian society, it was a male-dominated society suited to suit the purpose of male members of the society. যদিও শুনতে খারাপ শোনা যায়, কিন্তু যদিও এই সময় ইংল্যান্ডের প্রধান ছিলেন একজন নারী, কিন্তু নারীদের অধিকারের জন্য আমরা তাকে উল্লেখযোগ্য কোনো কিছু করতে দেখি না, বরং প্রতিটি ক্ষেত্রে নারীদেরকে পুরুষের অধীনে থাকতে হতো। So being Victorian means obviously being patriarchal. Being Victorian means being decorous, being gentle, being respectable, being decorous, being appropriate, being prude, and practicing extreme repression. এই হচ্ছে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ।
এই স্লাইডে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করছি যে আসলে ভিক্টোরিয়ান মানে কি, ভিক্টোরিয়ান মেন্টালিটি মানে কি। এখন আমরা চলে যাব সাহিত্যের বৈশিষ্ট্যগুলো, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা এটাকে ভিক্টোরিয়ান লিটারেচার বলতে পারি। লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। ভিক্টোরিয়ান পিরিয়ড, এই সময়টাকে বলা হয় দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া। কুইন ভিক্টোরিয়া শাসন করেছিলেন এই সময়টা। কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসেন 1837 সালে, in 1837. She dies in 1901. 1901 সালে উনি মৃত্যুবরণ করেন, একই সাথে ওনার রাজত্বের অবসান ঘটে। এই 1837 থেকে 1901 এই সময়টাকে বলা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া। A study of all the great writers of the period reveals four general characteristics. ভিক্টোরিয়ান রাইটারদের লেখা যদি আমরা অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা ভিক্টোরিয়ান ক্যারেক্টারের চারটা বৈশিষ্ট্য, আমরা চারটা ভিক্টোরিয়ান সাহিত্য বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। We find four general characteristics. Number one, literature in this age has come very close to daily life. এই যুগে সাহিত্য মানেই হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের অনুষঙ্গে সংশ্লিষ্ট, মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়েই সাহিত্য। লিটারেচার ইন দিস এজ হ্যাজ কাম ভেরি ক্লোজ টু ডেইলি লাইফ। সাহিত্য মানেই হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে লেখা রচনা। লিটারেচার ক্লোজলি রিলেটেড টু ডেইলি লাইফ। এই কথাটা কিন্তু আমরা রোমান্টিক পিরিয়ডেও পেয়েছি। কে বলেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন লিটারেচার শুড বি অ্যাবাউট ordinary people. Literature should be written on the life of ordinary people. সাধারণ মানুষের সাধারণ জীবনের দৈনন্দিন ঘটনাবলী নিয়েই সাহিত্য রচনা করা উচিত। সেই একই মতবাদ, সেই একই চিন্তাধারায় ভিক্টোরিয়ান লিটারেচার আমরা দেখতে পাই। লিটারেচার ইট ইজ অ্যাবাউট ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনের কি কি বিষয় আমরা সাহিত্যে পেয়ে থাকি? রিফ্লেক্টিং ইটস প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। ডেইলি লাইফ রিফ্লেক্টিং প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। মানুষের জীবনের কিছু প্রাসঙ্গিক সমস্যা এবং উল্লেখযোগ্য বিষয়বস্তু, যে বিষয়গুলোতে মানুষজন উৎসাহী ছিল। ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট অফ ডেইলি লাইফ। মানুষের জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন উল্লেখযোগ্য দিক নিয়েই ভিক্টোরিয়ান লিটারেচার। একই সাথে দিস ইন লিটারেচার উই ফাইন্ড দিস a powerful instrument of human progress. মানুষের জীবন যে উন্নত হচ্ছে, বিশেষ করে পূর্ববর্তী যুগের তুলনায় এই ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষের যে জীবনের মান উন্নত হচ্ছে, লাইফ স্ট্যান্ডার্ড উন্নত হচ্ছে, তার একটা প্রমাণ আমরা সাহিত্যে পাচ্ছি। সো আমাদের নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক্স কি? Literature in this age has come very close to daily life. Literature is created on the basis of daily life, reflecting its practical problems and interest, and is a powerful instrument of human progress. মানুষের জীবন যে উন্নত হচ্ছে, মানুষের জীবনের মান যে উন্নত হচ্ছে, তার একটা প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি এই সাহিত্যের মধ্যে। সাহিত্য মানুষের উন্নয়নের দলিল হিসেবে কাজ করছে। ওকে, সেবা আপনি কি নাম্বার 2টা একটু পড়বেন?
জি স্যার। The tendency of literature is strongly ethical. All the great poets, novelists, and essayists of the age are moral teachers. থ্যাংক ইউ। এই যুগের যে যত আমরা সাহিত্য আমরা লক্ষ্য করছি, দ্য টেন্ডেন্সি অফ লিটারেচার, সাহিত্যের যে মানে টেন্ডেন্সি শব্দটার বাংলা আমরা কি কি বলতে পারেন? ঝোঁক, টেন্ডেন্সি, টেন্ডেন্সির বাংলা কি বলেন তো? এই যুগের লিটারেচার গুলো সব নীতি কথা স্যার, শিক্ষা দেওয়ার টেন্ডেন্সি এর বাংলা পক্ষপাতী। হচ্ছে প্রবণতা। হ্যাঁ, প্রবণতা, ঝোঁক, প্রবণতা। এই যুগের যত লিটারেচার সবগুলোর মধ্যে আপনি নৈতিকতা প্রচারের প্রবণতা দেখতে পাবেন। দে আর অল অ্যাডভোকেটস অফ এথিক্স। অল দ্য গ্রেট পোয়েটস, যত বড় বড় কবি দেখবেন এই যুগে, নভেলিস্ট, এসেইস্ট, দে অল আর মোরাল টিচার্স। এরা সবাই গ্রেট মোরালাইজার্স। একটু আগে আমরা বললাম না, বিং ভিক্টোরিয়ান মানেই হচ্ছে মোরালাইজার্স, গ্রেট মোরালাইজার্স। ভিক্টোরিয়ান মানেই হচ্ছে এরা নৈতিকতার শিক্ষক। যত সাহিত্যিক, যত লেখক দেখবেন ভিক্টোরিয়ান পিরিয়ডে, এরা মূলত সবাই প্রত্যেকে নৈতিকতার শিক্ষক, সাদালিটি শিক্ষা দিতে চাচ্ছেন, এথিক্স শিক্ষা দিতে চাচ্ছেন। কারণ বিং ভিক্টোরিয়ান মানে কি? বিং ডেকোরাস, বিং জেন্টল, বিং রেসপেক্টেবল, বিং মোরাল। আলটিমেটলি মোরালিটি শিক্ষা দিতে পারলেই একজন মানুষকে কিন্তু জেন্টল, রেসপেক্টেবল, ডেকোরাস হিসেবে প্রতিষ্ঠা দেওয়া সম্ভব। অতএব এখানে সাহিত্যিকদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়া, মোরালিটি শিক্ষা দেয়া। আমাদের 1, 2 এই দুইটা পয়েন্টে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। নাম্বার 1, লিটারেচার ইজ অ্যাবাউট ডেইলি লাইফ। মানুষের দৈনন্দিন সাধারণ জীবন নিয়ে, দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়বস্তু নিয়েই সাহিত্য রচনা হতো। আর সাহিত্যিকরা এরা সবাই এক একজন নৈতিকতা শিক্ষা দিতে চাচ্ছেন। দে আর ট্রাইং টু টিচ এভরিওয়ান moral lessons, ethical lessons. Okay, let's focus on characteristics number 3. 3 number characteristics দেখি। Science, 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 science and technology in this age exercises an incalculable influence. বিজ্ঞান এই যুগের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাবক। খুবই গুরুত্বপূর্ণভাবে এই বিজ্ঞান সাহিত্যের উপর প্রভাব বিস্তার করছে। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে sorry, on the one hand it emphasizes truth as the sole object of human endeavor. মানুষের সব সমগ্র কার্যক্রম, যত প্রয়াস আছে, যত এন্টারপ্রাইজ আছে, সব কিছুতে বিজ্ঞান কি খুঁজে বেড়াচ্ছে? সত্য খুঁজে বেড়াচ্ছে। emphasizes truth. Science emphasizes truth. সত্যান্বেষী, সত্যের পেছনে ঘুরছে। It has given us an entirely new view of life. বিজ্ঞান এসে আমাদের জীবনের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের পার্সপেক্টিভ সম্পূর্ণ বদলে দিল। বিজ্ঞান এসে আমাদের সত্য খুঁজে বেড়ানোর প্রক্রিয়া পরিবর্তন করে দিল। এখন এই সময়ে কেউ যদি সত্য জানতে চায়, তাকে অবশ্যই বিজ্ঞানসম্মত উপায়ে এগোতে হবে। On the other hand, the first effect seemed to be the discourage works of imagination. To discourage works of the imagination. সায়েন্স এসে বেশ বড় একটা উপকার করে দিল। মানুষ এখন জীবন সম্পর্কে নতুন একটা দৃষ্টিভঙ্গি পেল।
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান, বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়ার জন্য মানুষ নিয়োজিত হতে লাগলো। মানুষ এখন আর পরীক্ষা নিরীক্ষা ছাড়া, গবেষণা ছাড়া, যুক্তি ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস রাখতে চাচ্ছে না। সায়েন্স emphasizes truth, a new dynamic view of life. On the other hand, সায়েন্স কি করে দিল? মানুষের কল্পনাকে অলমোস্ট বাতিল করে দিল। স্পেশালি ভিক্টোরিয়ান সায়েন্স। এই সময়ে কল্পনাকে পারলে প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়। যদিও অনেক বিজ্ঞানী বলেন যে উইদাউট ইমাজিনেশন দেয়ার ক্যানট বি ইনভেনশন, উইদাউট ইমাজিনেশন সায়েন্স ক্যানট সার্ভাইভ, কিন্তু নট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। এই সময়ে যারা বুদ্ধিজীবী তারা হিউম্যান ইমাজিনেশনটাকে পিওর ফ্যান্সি বলে বাতিল করে দিতে চাইলেন। দে ডিসকারেজ ওয়ার্কস অফ ইমাজিনেশন। ভালো করে দেখেন, এই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সাথে ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচেয়ে বড় ক্ল্যাশ। রোমান্টিক পিরিয়ডে ইমাজিনেশনকে বলা হতো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ আর্ট। এখন এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে ইমাজিনেশনকে প্রায় পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছেন। দুই নম্বর পয়েন্টে আমরা যখন বললাম মোরালিটি, এথিক্স, এটার সাথেও কিন্তু আমরা রোম্যান্টিসিজমের কিন্তু একটা ভালো দৃঢ় সম্পর্ক পেয়েছিলাম। রোম্যান্টিসিজমের যে 5 I ছিল, সেই 5 I এর একটা গুরুত্বপূর্ণ আই হচ্ছে আইডিয়ালিজম। এই আইডিয়ালিজমের সাথে এথিক্স মোরালিটির একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু এই 5টা আই এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আই ইমাজিনেশন। এই ইমাজিনেশনকে ভিক্টোরিয়ানিজম এসে বাতিল করে দিচ্ছে। তাহলে 3 নম্বর পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি a great contrast, a big difference between romanticism and victorianism. এই দুই ইজমের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। সায়েন্স এসে মানুষের কল্পনাকে প্রায় নির্বাসিত করে দিচ্ছে। Let's focus on number 4. Nearly all the Victorian writers vigorously attack materialism and exalt a purely ideal conception of life. ভালো করে খেয়াল করেন এবং চেষ্টা করেন ওই আইগুলোর সাথে কানেক্ট করার জন্য। Nearly all the Victorian writers, প্রায় সকল ভিক্টোরিয়ান সাহিত্যিক, they vigorously attack materialism, বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজমের বিপক্ষে। ম্যাটেরিয়ালিজম মানে কি? কেউ বলতে পারবেন সংক্ষেপে, সহজ করে? সঞ্জিদা বলতে পারবেন ম্যাটেরিয়ালিজম মানে কি? স্যার অত ক্লিয়ার আইডিয়া নেই। ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে আপনি আমাকে বুঝান আমাদেরকে একটু। হ্যাঁ হ্যাঁ, worldly pleasure, worldly things, একদম thinking about all the worldly things. এমন সহজ করে যদি বলি, টাকা পয়সার পিছনে ছোটা, Material. অর্থের Yes, sir. পিছনে ছোটা, রানিং আফটার মানি, রানিং আফটার ওয়েলথ। আপনি যদি টাকার পিছনে ছুটতে থাকেন, আপনার কাছে যদি টাকাটাই সবচেয়ে বড় কিছু হয়, তাহলে আপনি একজন ম্যাটেরিয়ালিস্টিক। এই যে ভিক্টোরিয়ান রাইটাররা, তারা এই ম্যাটেরিয়ালিজমের বিপক্ষে কথা বললেন, তীব্র প্রতিবাদ করলেন। and they exalt a purely ideal conception of life. মানুষের জীবনের একটা আদর্শ ধারণা ওনারা দিতে চাইলেন। বললেন যে এই অর্থের পেছনে ছোটা, টাকা পয়সা, প্রতিপত্তি, অর্থ, ধন সম্পদ, এইসবের পেছনে ছুটলে আমরা আসলে জীবনকে পাবো না। দিজ আর মিরাজ, এগুলো মরিচিকার মতো। ইউ ক্যানট গেট এনাফ, আপনার ক্ষুধা কখনোই ফুরবে না। ইউ উইল বি eternally hungry, eternally thirsty. ভিক্টোরিয়ান রাইটাররা বলছেন we must
রেনাউন্স ম্যাটেরিয়ালিজম, আমাদেরকে এই বস্তুবাদ, এই ইহজগতিক, এই ওয়ার্ল্ডলি প্লেজার, ওয়ার্ল্ডলি পজিশন থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আইডিয়ালিজম, এখানে তো আইডিয়াল শব্দটা আছেই, যে আদর্শ জীবন যাপন, এই অর্থবিত্ত কেন্দ্রিক জীবনের চাইতে আদর্শ ভিত্তিক জীবন, এইটা সাহিত্যিকরা আমাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। এখন আমরা দেখি এই নাম্বার টু, এই যে নাম্বার টু, ক্যারেক্টারিস্টিক্স নাম্বার টু অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স নাম্বার ফোর, এই একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড, তাই না? নাম্বার টু, যেহেতু সাহিত্যিকরা সবাই মোরাল টিচার, সবাই এথিক্সে বিশ্বাসী, সেই হিসেবে সবাই বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম, এই অর্থবিত্ত কেন্দ্রিক জীবনের চাইতে আদর্শ কেন্দ্রিক জীবনের উপর তারা পক্ষপাতী। আমরা যদি ভিক্টোরিয়ান পোয়েট্রি, ভিক্টোরিয়ান নভেল সবগুলো মোটামুটি স্টাডি করি, আমরা চারটা বিষয় পাচ্ছি, ফোর গ্রেট আইডিয়ালস হাইলাইট করা আছে: লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, এই থিমগুলো আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রি, লাভ, লাভ ফর ফেলো হিউম্যান বিংস, ট্রুথ, সত্যভিত্তিক জীবন, জাস্টিস, ন্যায় বিচার, ব্রাদারহুড, দিজ আর দ্য গ্রেট আইডিয়ালস অফ লাইফ। এগুলো হওয়া উচিত মানুষের জীবনের আদর্শ। দিজ আর এমফাসাইজড অ্যাট দ্য চিফ এন্ডস অফ লাইফ। মোটামুটি সবগুলো ভিক্টোরিয়ান সাহিত্যে এই বিষয়গুলো, এই আদর্শগুলো বারবার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সাহিত্যিকরা, not only by its poets but also its novelists and essayists. যত কবি, ঔপন্যাসিক, গদ্যকার, এরা সবাই এই চারটা আদর্শ, আরো অনেক আদর্শ আছে, এই চারটা আদর্শকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে দেখি প্রতিষ্ঠিত হতে। ভিক্টোরিয়ান লিটারেচার মানেই we find these are embodiment of love, truth, justice and brotherhood. এই হচ্ছে আমাদের লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। আমরা 3 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সাহিত্যিক বিষয়বস্তুগুলো। এবার আমরা প্রবেশ করি ঐতিহাসিক অনুষঙ্গে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সুমাইয়া আছেন? সুমাইয়া, জয়া, আপনি একটু এই স্লাইডটা একটু পড়বেন কাইন্ডলি। আছেন? No, sir. আচ্ছা, তাহলে মুনা আপনিই পড়েন স্লাইডটা। Okay, sir. Historical background. The জি, Victorian period, the reign of Victoria, 1837 to 1901. Historically, the age is remarkable for the growth of democracy following the Reform Bill of 1832, the spread of education among all classes, the rapid development of the arts and science, important mechanical inventions, and the enormous extension of the bounds of human knowledge by the discoveries of science. থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome. ভিক্টোরিয়ান পিরিয়ডের আমরা যদি সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, ঐতিহাসিক বৈশিষ্ট্য, হিস্টোরিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, হিস্টোরিক্যাল ফিচারগুলো কি কি, মোটামুটি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি। দ্য গ্রোথ অফ ডেমোক্রেসি, যেটা কিন্তু রোমান্টিক পিরিয়ডেরও একটা বেশ বড় বৈশিষ্ট্য। কোথা থেকে এসেছিল? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ফ্রেঞ্চ রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড হয়ে হলো ইংল্যান্ডে রোমান্টিক পিরিয়ডে। সেই
রোমান্টিক পিরিয়ডে যে ডেমোক্রেসির জন্ম হলো সেটার বিকাশ হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, গ্রোথ হচ্ছে, ডেমোক্রেসির গ্রোথ হচ্ছে আফটার দ্য রিফর্ম বিল অফ 1832। 1832 সালে একটা নতুন আইন পাশ হয়। এই আইনে গণতন্ত্রকে আরো বেশি গুরুত্ব দেয়া হয়। ডেমোক্রেসি ইট গেটস মোর সিগনিফিকেন্স, মোর এমফাসিস। রাজতন্ত্র মনার্কির থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষ, গণতন্ত্র। 1832 সালের রিফর্ম বিল, এই বিলের মাধ্যমে ইংল্যান্ডে গণতন্ত্র এর ভিত্তি আরো পোক্ত হলো, গণতন্ত্রর বিকাশ নিশ্চিত হলো। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনারা কাগজ কলম থাকলে লিখে রাখেন, এটা লিখে রাখার মতো, দ্য স্প্রেড অফ এডুকেশন অ্যামং অল ক্লাসেস, শিক্ষার প্রসার, সাক্ষরতার প্রসার। The spread of education among all classes, not only middle class but also lower class. মানুষের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি পেল, শিক্ষার আলো এলো মানুষের জীবনে। Spread of education among all classes. মোটামুটি সবাই লিখতে পড়তে পারে এই যুগ থেকে। The rapid development of arts and sciences, শিল্পকলা এবং বিজ্ঞান প্রযুক্তি, শিল্পকলা বিজ্ঞান এই দুইয়েরই উন্নতি আমরা লক্ষ্য করি, বেশ অগ্রগতি আমরা লক্ষ্য করি। র্যাপিড ডেভেলপমেন্ট, দ্রুত উন্নয়ন ঘটছে শিল্পকলা এবং সাহিত্যে। ইম্পর্টেন্ট মেকানিক্যাল ইনভেনশন, টেকনোলজি, প্রযুক্তির দিক দিয়ে এই সময়, এই ভিক্টোরিয়ান পিরিয়ড পূর্ববর্তী যে কোনো যুগ থেকে অনেক বেশি উন্নত। মেকানিক্যাল ইনভেনশন, মেকানিক্যাল ইনভেনশন is really significant. প্রযুক্তি, প্রযুক্তির প্রসার, বিজ্ঞানীরা অনেক চমৎকার চমৎকার উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে দারুণ দারুণ যন্ত্র আবিষ্কার করছেন, মানুষের জীবনযাত্রা সহজ হচ্ছে। এগ্রিকালচার, একই সাথে ইন্ডাস্ট্রি, সব জায়গায় যত সময় যাচ্ছে বিজ্ঞানীরা উদ্ভাবনী শক্তির পরিচয় দিচ্ছে, উন্নত হচ্ছে। Finally, the enormous extension of the bounds of human knowledge, মানুষের জ্ঞানের প্রসার হচ্ছে by the discoveries of science. বিজ্ঞান মানুষের জ্ঞানের প্রসার, বিজ্ঞান যত উন্নত হচ্ছে মানুষের জ্ঞান তত প্রসারিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি কি পয়েন্টগুলো খুঁজে বের করি। পলিটিক্যাল দিক থেকে ডেমোক্রেসির বিকাশ হচ্ছে, গ্রোথ হচ্ছে, মানুষের মধ্যে শিক্ষার আলো আসছে, লাইট অফ এডুকেশন। এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, এবং একই সাথে শিল্পকলার প্রসার। এই হচ্ছে মোটামুটি ভিক্টোরিয়ান পিরিয়ডের হিস্টরি। আমরা আস্তে আস্তে ডিটেইলে যাই। প্রথমেই আমরা আলোচনা করতে চাচ্ছি ডেমোক্রেসি। Historical background, we will start with social and political forces. Social and political forces. Number one, first, democracy becomes the established order. Political practice-এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডে ডেমোক্রেসি, গণতন্ত্র তার পরিপূর্ণ রূপে আবির্ভূত হলো। ডেমোক্রেসি হচ্ছে পলিটিক্সের তখনকার প্র্যাকটিস ছিল। পলিটিশিয়ান বলে নিজেরা যাদেরকে দাবি করতো তারা সবাই গণতন্ত্রে বিশ্বাসী ছিল। ফলোইং দ্য রিফর্ম বিল অফ 1832, 1832 সালে যখন এই রিফর্ম বিল আইন পাশ হয়, the king stripped of their power and left as figureheads of a past civilization. এটা 1832 সালে যে আইন পাশ হয়, এই আইন পাশ হওয়ার পর থেকেই রাজা রানী তারা শুধুমাত্র রূপক, ফিগার হেড, তাদের হাতে প্র্যাকটিক্যাল
কোনো ক্ষমতা ছিল না। ক্ষমতা তখন রাজা রানীদের হাত থেকে চলে আসে রাজনীতিবিদদের হাতে। Power is now not in the hand of monarchs, but in the hands of political parties. The divine right of rulers disappears. রোমান্টিক পিরিয়ডেও বা নিও ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা যদি খেয়াল করি, তাহলে ওই সময় রাজা রানীদের হাতে যতটুকু ক্ষমতা ছিল সেই ক্ষমতাটুকুও কেড়ে নেওয়া হয় এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে। ডিভাইন রাইট অফ রুলার্স এই সময় এখন আর সেটা রইল না। The House of Commons, the House of Commons becomes the ruling power in England. হাউস অফ লর্ডস এখন তাদের হাতে আর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কাদের হাতে? The power is in the hands of House of Commons. সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ বলতে পলিটিক্যাল পার্টির হাতে, পলিটিক্যাল পার্টিগুলোর হাতে সমস্ত ক্ষমতা। And a series of new reform bills rapidly extend the suffrage. এই ডেমোক্রেসিরই ফলাফল হিসেবে পরবর্তীতে আমরা পাবো হচ্ছে সাফরেজ, নারী অধিকার, নারী ভোটাধিকার আন্দোলন পরবর্তীতে আমরা দেখতে পাবো। Until the whole body of English people choose for themselves the men who shall represent them. এই ভিক্টোরিয়ান পিরিয়ডেই এই ভিক্টোরিয়ান পিপল তারা ডিসাইড করলো রাজা রানীদের হাতে ক্ষমতা থাকার বদলে ক্ষমতা থাকবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভদের হাতে। সাধারণ মানুষ তারা নির্বাচন করবে কারা তাদের মুখপাত্র, কারা তাদেরকে প্রতিনিধিত্ব করবে, এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা থাকবে। Number 2, second, because it is an age of democracy, যেহেতু গণতন্ত্র তখন প্র্যাকটিসে আছে, রাজা রানীদের হাতে আর আমরা কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না, ক্ষমতা হচ্ছে জনগণের হাতে, জনগণের প্রতিনিধির হাতে, জনপ্রতিনিধির হাতে। ডেমোক্রেসি গণতন্ত্র, যেহেতু ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় গণতন্ত্রের যুগ, ইট ইজ অ্যান এজ অফ পপুলার এডুকেশন। এই সময়ে মানুষের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি পেল। কেন সাক্ষরতার হার বৃদ্ধি পেল? মানুষ যখন সচেতন হলো যে তার জীবনযাপনের দায় দায়িত্ব, ক্ষমতা, রেসপন্সিবিলিটি সবকিছু তাকেই একসময় নিতে হবে, মানুষ ধীরে ধীরে সচেতন হলো তার সাক্ষরতার হার বাড়ানোর ক্ষেত্রে। যত সময় যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে, ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে এবং মানুষের মধ্যে শিক্ষা নেয়ার, সাক্ষরতার হার বৃদ্ধি করার একটা প্রেরণা জন্ম নিল। ইট ইজ অ্যান এজ অফ পপুলার এডুকেশন। যত সময় যাচ্ছে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। অফ রিলিজিয়াস টলারেন্স, এই সময় মানুষের মধ্যে ধর্মীয় সহমর্মিতা, ধর্মীয় সহনশীলতা আমরা লক্ষ্য করি বৃদ্ধি পাচ্ছে। এর আগের যুগেও যখন আমরা দেখতে পেতাম যে খ্রিস্টিয়ান রিলিজিয়নের বিভিন্ন গ্রুপের মধ্যে অনেক ক্ল্যাশ ছিল, স্পেশালি ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্টদের মধ্যে আমরা ক্ল্যাশ লক্ষ্য করি, সেই রিলিজিয়াস টলারেন্স কিন্তু এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে বেশ বৃদ্ধি পেল, মানুষের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পেল। অফ গ্রোয়িং ব্রাদারহুড, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পেল। In Victorian society, we find the feelings of brotherhood, একটা ইউনিটি, মানুষে মানুষে একটা ঐক্য পরিলক্ষিত হয়, একটা ঐক্য দেখা যায় মানুষের মধ্যে, ভাই ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ। And of profound social unrest, একই সাথে একটা সামাজিক অস্থিরতা। কেন? মানুষ যতদিন পর্যন্ত রাজা রানীর অধীনে ছিল ততদিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে তারা অজ্ঞাত ছিল। যখন ধীরে ধীরে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা আসে তখন মানুষের মধ্যেও সচেতনতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মানুষ বিভিন্ন বিষয়ে সচেতন হচ্ছে, মানুষের বিভিন্ন বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, একই সাথে অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে।
এর আগের যুগেও মানুষ যখন বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা মুখ বন্ধ করে থাকতো, মুখ বুজে থাকতো, এখন আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে অল্পতেই আন্দোলন দানা বাঁধার একটা উপক্রম তৈরি হলো। মানুষ যত সচেতন হচ্ছে ততই কিন্তু মানুষের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। মানে একদিক দিয়ে ভালো হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছে, আরেক দিক দিয়ে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে সোসাইটি ততই একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ যত দিন যাচ্ছে মানুষ তত সচেতন হচ্ছে। কিভাবে, কোন কোন দিক দিয়ে সোশ্যাল আনরেস্ট হচ্ছে? দ্য স্লেভস হ্যাড বিন ফ্রিড ইন 1833। 1833 সালে কৃতদাসদেরকে মুক্ত করে দেয়া হয়, দাসদেরকে মুক্ত করে দেয়া হয়। বাট স্লেভস আর নট নেসেসারিলি আফ্রিকান। কিন্তু তখনও দাস বলতে শুধু আফ্রিকার কালো দাসদেরকে বলা হতো, যাদের কৃষ্ণ বর্ণ চামড়া, তাদের কথা বলা হতো। কিন্তু আফ্রিকানরাই তো শুধুমাত্র দাস ছিল না, but the multitudes of men, women and little children in the mines and factories, বিভিন্ন খনিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কারখানায় নারী পুরুষ, তারপর শিশুরা, যারা মানবেতর জীবনযাপন করত, যারা ন্যূনতম মজুরিতে চাকরি করত, যারা চাইলেই যারা চাইলেই কারখানা থেকে চাকরি ছেড়ে দিয়ে অন্য কারখানায় তারা যেতে পারতো না, যারা চাইলেই এক খনির চাকরিতে ইস্তফা দিয়ে অন্য কোথাও গিয়ে চাকরি নিতে পারতো না। আফ্রিকানরা তো ছিল লিগ্যাল স্লেভ, এরা ছিল ফর্মাল স্লেভ। কিন্তু এই যে যেসব নারী পুরুষ শিশু যারা খনিতে কলকারখানায় কাজ করত, এরা সবাই অলিখিত দাস ছিল। যদি আফ্রিকান দাসদের মুক্তি আসে তাহলে কেন না এই অবহেলিত নারী পুরুষ শিশু যারা খনিতে কারখানায় চাকরি করে তারা কেন মুক্তি পাবে না? They were victims of a more terrible industrial and social slavery. আফ্রিকানরা তো লিগ্যাল স্লেভ ছিল, আর এই যারা হতভাগ্য নারী পুরুষ শিশু যারা খনিতে কাজ করত, কারখানায় কাজ করত, তারাও তো ছিল দুর্দশার মধ্যে। They were the victims of a more terrible industrial and social slavery. এরা যে কি নির্দারুণ কষ্টকর দিন যাপন করত। সমাজ, কারখানার যে জীবন, এরা সবাই সমাজের দাস হিসেবে পরিগণিত হতো। এরা সবাই কারখানা, শিল্প কারখানার দাস। এখন এদের মুক্তিকে নিয়ে আসবে। To free these slaves also, the unwilling victims of our unnatural competitive method, has been the growing purpose of Victorian age until the present day. এখন এই জায়গায় আমরা যদি এক কথায় বলি, এই যে নাম্বার 1 পয়েন্ট কি? নাম্বার 1 পয়েন্ট এখানে আমরা সামারাইজ করতে পারি দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি, যেই ডেমোক্রেসি প্র্যাকটিস রোমান্টিক পিরিয়ডে শুরু হলো, সেটা ডেভেলপ করছে কখন? ভিক্টোরিয়ান পিরিয়ডে। এইটাই এখানে বলার চেষ্টা হয়েছে, দ্য গ্রোথ অফ ডেমোক্রেসি। কিভাবে গণতন্ত্র বিকাশ হচ্ছে, গণতন্ত্র কিভাবে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। গণতন্ত্রের সাথে সাথেই চলে আসছে শিক্ষার আলো। শিক্ষার আলোর সাথে সাথে ধর্মীয় সহনশীলতা, সৌভ্রাতৃত্ববোধ। এটা তো পজিটিভ। আর নেগেটিভ কি? সামাজিক অস্থিরতা। সামাজিক অস্থিরতা কিভাবে এলো? যখন মানুষ সচেতন হলো, যখন মানুষ শিক্ষিত হলো, তখন তার মধ্যে সেই সেন্স, সেই জ্ঞানটা এলো যে তার স্বাধীনতার অধিকার আছে। মানুষের স্বাধীনতা, এই স্বাধীনতা, এটা কিন্তু ডেমোক্রেসির একটা ইন্টিগ্রাল পার্ট, যেটা আমরা রোমান্টিক পিরিয়ডে পেয়েছি। তাদের যে ডেমোক্রেসি সেন্স, এটা কোথা থেকে এলো? লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স থেকে, স্বাধীনতা থেকে। মানুষ যখন শিক্ষিত হলো, সচেতন হলো, তখন তার কথা হচ্ছে আফ্রিকানরা, তাদের মধ্যে শিক্ষার আলো এলো, তারা স্বাধীন হওয়ার চেষ্টা করলো, তারা স্বাধীনতা চাইলো। 1833 থেকে তাদের স্বাধীনতা মোটামুটি এনশিওর হতে লাগলো।
এবং তারাই তো শুধুমাত্র দাস ছিল না, আরো অনেক নারী পুরুষ শিশু যারা বিভিন্ন খনিতে কলকারখানায় তারা মানবেতর জীবন যাপন করত। ন্যূনতম মজুরিতে তারা খাটতে খাটতে তাদের জীবন শেষ হয়ে যেত। তাদেরও তো অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। তাদের ইন্ডিপেন্ডেন্স কে নিয়ে আসবে? এই ভিক্টোরিয়ান সেন্স, ডেমোক্রেসি, এডুকেশন মানুষের মধ্যে অনুপ্রেরণা নিয়ে এলো ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার, লিবার্টির। শুধুমাত্র শুধুমাত্র যারা লিগ্যাল স্লেভ, আফ্রিকান স্লেভ তাদের না, those poor men and women and children who works in mines and industries, they also craved freedom. তারাও তাদের স্বাধীনতা চাচ্ছে। থার্ড, আমরা 3 নম্বরে আলোচনা করছি। থার্ড, বিকজ ইট ইজ অ্যান এজ অফ ডেমোক্রেসি এন্ড এডুকেশন। আমরা প্রথমে ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলাম, তারপর এডুকেশন এন্ড ফ্রিডম নিয়ে আলোচনা করলাম। ইট ইজ অ্যান এজ অফ কম্পারেটিভ পিস। এই সময় মানুষ তুলনামূলকভাবে শান্তিতে বসবাস করত। তুলনামূলক মানে অন্তত এর আগের যুগগুলো থেকে, রোমান্টিক, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এলিজাবেথান, এই সময়গুলোর সাথে যদি আমরা তুলনামূলক আলোচনা নিয়ে আসি, তাহলে তুলনামূলকভাবে সাধারণ মানুষরা এই সময় তুলনামূলক শান্তিতে ছিল। ইংল্যান্ড begins to think less of the pomp and false glitter of fighting and more of its moral evils. এই সময় এসে ইংলিশরা তারা তাদের যে যুদ্ধবাজ, যুদ্ধংদেহী আচরণ, কিছু হলেই, অল্প কিছু হলেই ইংল্যান্ড যেখানে যুদ্ধের প্রস্তুতি নিত, সেই যুদ্ধ, ফাইটিং, এইসব টেন্ডেন্সি ছেড়ে তারা এখন দে ফোকাস অন মোরাল ইভিলস। তারা মোরালিটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। As the nation realizes that it is the common people who bear the burden and the sorrow and poverty of the war. মোটামুটি যারা জনপ্রতিনিধি, এই সময় তো জনপ্রতিনিধি মানে কি, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, তারা মোটামুটি বুঝতে লাগলো, তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে যুদ্ধে কারা সাফার করে, আলটিমেটলি হু আর দ্য সাফার, আলটিমেট সাফারার্স অফ ওয়ার, সাধারণ মানুষরা। It is the common people who bear the burden and the sorrow and the poverty of the war. যুদ্ধের করুণ পরিণতি ভোগ করে হচ্ছে সাধারণ মানুষ। While the privileged classes reap most of the financial and political rewards. আর যারা আপার ক্লাস, উচ্চবিত্ত, তারা হচ্ছে এই সুযোগের অর্থনৈতিক এবং রাজনৈতিক ফায়দা লুটে নেয়। যাদের হাতে ক্ষমতা আছে, যারা সমাজে উচ্চবিত্ত শ্রেণী, তারাই এই যুদ্ধের ফায়দা নেয়, যুদ্ধের লাভটুকু তারা তাদের আখের গুছিয়ে নেয়। ফিনান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল রিওয়ার্ডস আর টেকেন বাই আপার ক্লাস। আর কমন পিপল, সাধারণ মানুষ, তারা শুধু সাফার করেই যায়, তারা শুধু দুঃখ কষ্ট ভোগ করে যায়। আস্তে আস্তে এই পলিটিক্যাল ওয়ার, যুদ্ধের চাইতে এরা ইনার স্ট্রাগল, মোরাল ইভিল, এটাতে তারা গুরুত্ব দিতে লাগলো। There was a communion of interest and opinions between writers and their readers. এখন লিটারেচারের প্রসার, আমরা লিটারেচারের প্রসার নিয়ে একটু দেখি কি বলতে চাচ্ছে। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা লেখক এবং পাঠকের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে দেখি। The Victorians were avid consumers of literature. ভিক্টোরিয়ান সাধারণ পাঠকদের মধ্যে সাহিত্যের প্রতি অনুরাগ ছিল প্রবল। They were avid consumers of literature. They borrowed books from circulating libraries and read various periodicals. এই সময়ে মানুষ সবচেয়ে প্রচুর পরিমাণে লাইব্রেরি থেকে বই ধার নিত। মানুষ তো অত উচ্চবিত্ত ছিল না, অত টাকা পয়সার ব্যবস্থা ছিল না যে তারা বই কিনবে, তারা বই ধার করত, বই ধার করে নিয়ে পড়তো। এবং এই সময়ে দেখা যায় যে সবচেয়ে বেশি পরিমাণে বই ধার নিয়েছে ব্রিটিশ পাঠকরা, ব্রিটিশ রিডার্স। They borrowed books from circulating libraries
and read various periodicals. তারা এই সময় প্রচুর পরিমাণে সাহিত্য পত্রিকা, রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয় এবং মানুষজন প্রচুর কেনে এই সময়। Novels made their first appearances in installments on the pages of periodicals. যেটা গত ক্লাসে বললাম, তখনকার সময় তো মানুষ একেবারে নভেল কিনতো না, নভেল পুরোটা অনেক দাম দিয়ে কিনতে হতো, এক্সপেন্সিভ ছিল। সাধারণ মানুষের অর্থনৈতিক যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্যের কথা বিবেচনা করে যারা নভেলিস্ট, তারা তাদের নভেলগুলোকে বিভিন্ন খণ্ডে খণ্ডে পত্রিকায় প্রকাশিত করতো, মানুষ যাতে অল্প টাকায় ওই পত্রিকাগুলো কিনে নভেল পড়তে পারে, সাধারণ মানুষের সামর্থ্যের কথা বিবেচনা রেখে। সাধারণ মানুষ যারা মোটামুটি নিম্ন মধ্যবিত্ত, তাদের মধ্যেও আমরা সাহিত্যের প্রতি অনুরাগ লক্ষ্য করি। তারা বিভিন্ন সাহিত্য পত্রিকা, লিটারেরি ম্যাগাজিন এর মাধ্যমে বিভিন্ন বিখ্যাত নভেলিস্টের উপন্যাসের সাথে তারা পরিচিত হয়। এমনও আছে যে শুধুমাত্র নভেল পড়ার জন্য, খণ্ড নভেলের চ্যাপ্টার পড়ার জন্যই মানুষ পত্রিকাগুলো কিনতো। Moreover, with the growth of trades and of friendly foreign relations, এই সময় বিভিন্ন দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠিত হলো। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আন্তর্জাতিক বাণিজ্য সবচেয়ে শক্তিশালী রূপ প্রকাশ করছে। With the growth of trade and of friendly foreign relations, it becomes evident that the social equality belongs to the whole race of men. আস্তে আস্তে মানুষদের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা আসা শুরু হলো। এর আগে তো অর্থবিত্ত সব আপার ক্লাস, ধনিক শ্রেণীর হাতেই পুঞ্জীভূত ছিল, কক্ষিগত ছিল। এখন আন্তর্জাতিক বাণিজ্য প্রসার লাভ করার ফলে নতুন এক শ্রেণীর উদ্ভব হলো, those are the business class, যারা বাণিজ্য করত, এবং এরাই কিন্তু পরবর্তীতে মধ্যবিত্ত শ্রেণীর জন্ম দিল। ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলেই কিন্তু এই যে মিডল ক্লাস, এরা উঠে আসলো। That a question of justice is never settled by fighting, and that war is generally unmitigated horror and barbarism. মানুষের মধ্যে তখন একটা সচেতনতা সৃষ্টি হলো। সোশ্যাল ইকুয়ালিটি যখন আসলো, সামাজিক সাম্যতা, তখন মানুষের মধ্যে একটা বিষয়ে ঐক্য সৃষ্টি হলো, একটা বিষয়ে তারা একমত হলো। আ কোয়েশ্চেন অফ জাস্টিস, কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। ওয়ার ইজ জেনারেলি আনমিটিগেটেড হরর অ্যান্ড বারবারিজম, যুদ্ধের মাধ্যমে আসলে কোনো কিছুর সমাধান হয় না। যুদ্ধ, it actually never mitigates anything. Unmitigated horror and barbarism, যুদ্ধের মধ্যে শুধুমাত্র বর্বরতা এবং নৃশংসতাই পরিলক্ষিত হয়, মানুষের জীবনে কখনো কোনো উন্নতি নিয়ে আসে না। এই যুগের ঠিক আগের যুগেও আমরা ব্রিটিশদের মধ্যে একটা যুদ্ধের নেশা দেখেছি তাদের মধ্যে। অল্প 19 থেকে শত শত বছর ধরে প্রতিবেশী দেশগুলোর সাথে ব্রিটিশরা যুদ্ধ করেছে। ফ্রান্সের সাথে 100 বছরের যুদ্ধ, জার্মানির সাথে যুদ্ধ, ইটালির সাথে যুদ্ধ, আশেপাশে যত দেশ আছে, জার্মানি, আশেপাশে যতগুলো দেশ আছে, সব দেশের সাথে ইংল্যান্ড তারা যুদ্ধ করত। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বোধ আসলো যে যুদ্ধ করে কোনো কিছু সমাধান হয় না। এটা একটা বড় রিয়েলাইজেশন। যদিও দুঃখজনকভাবে এই সেন্স খুব বেশি দিন থাকেনি, কারণ বিশ্বযুদ্ধ আসে, যদিও ভিক্টোরিয়ান পিরিয়ডে না, এটা তো আমরা পরবর্তীতে দেখব। তারপরও এই সময়ে ব্রিটিশদের মধ্যে যুদ্ধের নেশাটা একটু কমেছিল। তারা অন্তত এটা তাদের মধ্যে একটা বোধ এসেছিল যে যুদ্ধে সাধারণ মানুষরাই শুধু সাফার করে। যেহেতু ডেমোক্রেসি, গণতন্ত্র, সাধারণ মানুষের কথা এখানে
প্রতিনিধিরা বলবে। অতএব মানুষদের মধ্যে একটা সচেতনতা কাজ করছে যে যুদ্ধটাকে যত মিনিমালিস্ট পর্যায়ে রাখা যায়, যত একদম নেসেসারি না হলে, এক্সট্রিমলি নেসেসারি না হলে যুদ্ধের কথা আর তারা চিন্তা করছে না। Fourth, the Victorian age is especially remarkable because of its rapid progress in all the arts and sciences and in mechanical invention. Victorian period মানেই হচ্ছে progress in science and technology, বিজ্ঞান এবং প্রযুক্তিতে বিপুল অগ্রগতি। A glance at any record of industrial achievement of 19th century will show how vast they are. আমরা যদি উদাহরণগুলো দেখি যে এই সময় প্রচুর পরিমাণে আবিষ্কার হয়, নানা রকম নতুন নিত্য নতুন যন্ত্রের আবিষ্কার, প্রযুক্তির আবিষ্কার এই সময়টাকে সমৃদ্ধ করে। and it is unnecessary to repeat here the list of invention. এখন কেউ যদি লিস্ট করতে যায় তাহলে দেখবে প্রচুর প্রচুর, লিস্ট করে শেষ করা যাবে না এমন। from spinning looms to steamboats and from matches to electric lights, দিয়াশলাই থেকে শুরু করে বিজলি বাতি পর্যন্ত গুণে শেষ করা যাবে না, অসংখ্য চমৎকার বৈজ্ঞানিক আবিষ্কার। All these material things as well as the growth of education, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, শিক্ষার প্রসার have their influence upon the life. We should react upon its prose and poetry. এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি, একই সাথে শিক্ষার প্রসার, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, মানুষের লাইফ স্ট্যান্ডার্ড উন্নত হচ্ছে, এনরিচ হচ্ছে। এখন এটার প্রভাব তো অবশ্যই লিটারেচারে পড়বে। Obviously, it will influence prose and poetry. Though as yet we are too much absorbed in our science and mechanics to determine accurately their influence upon. উইলিয়াম জে লং বলছেন যে, উইলিয়াম জে লং উনি বলছেন, it is too soon to analyze, it is too soon to determine accurately their influence upon literature. কিন্তু এটা উইলিয়াম জে লং ওনার সময় হয়তো বা it was too soon, but it is not too soon for us. উইলিয়াম জে লং, আপনারা যদি তার জীবনী সম্পর্কে দেখেন তাহলে ওনার মধ্যে আমরা ভিক্টোরিয়ান ইনফ্লুয়েন্স কিন্তু প্রবলভাবে পাই। এখন আমরা এখানে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনা করব। উইলিয়াম জে লং এর হেল্প নিয়ে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ক্ল্যাশ আমরা লক্ষ্য করি। Although Queen Victoria symbolized decency, decorum and duty, কুইন ভিক্টোরিয়া উনি ডিসেন্সি, ডেকোরাম এন্ড ডিউটির প্রতীক ছিলেন, যেটা আমরা প্রথম স্লাইডে আলোচনা করেছি। অফ প্রসপ্যারিটি এন্ড পভার্টি, এই সময় আমরা প্রসপ্যারিটি যেমন দেখতে পাই, উন্নয়ন যেমন দেখতে পাই, দারিদ্র তেমনই দেখতে পাই। এডুকেশন অ্যান্ড ইগনোরেন্স, শিক্ষার প্রসার যেমন দেখতে পাই, এরকম অশিক্ষা কুশিক্ষার অন্ধকারও দেখতে পাই। প্রোগ্রেস অ্যান্ড রিগ্রেশন, উন্নয়ন যেমন দেখতে পাই আবার অবনতিও দেখতে পাই। ভিক্টোরিয়ান সোসাইটি wrestled with conflicts of, ভিক্টোরিয়ান মানেই হচ্ছে they advocated for morality, মোরালিটির উপর গুরুত্ব দেবেন, তখন কিন্তু মোরাল কনফ্লিক্ট গুলো বেশ প্রবলভাবে আপনার সামনে হাজির হবে। টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেথ অ্যান্ড ডাউট, যখন বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার হচ্ছে তখন মানুষ ধীরে ধীরে ধর্মের প্রতি তাদের একটা সন্দেহ, স্কেপটিসিজম, এক সংশয় কাজ করছে।
মানুষ যত বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হচ্ছে, ধর্মের প্রতি তার একটা সন্দেহ কাজ করছে। ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ মানেই হচ্ছে পলিটিক্যাল ক্লাশ এখানে আসবে। রাইটস অফ ওমেন, নারী অধিকার, নারী পুরুষের মধ্যে একটা ক্ল্যাশ আমরা দেখতে পাই। অ্যান্ড এথনিক মাইনরিটিস, এবং যারা সংখ্যালঘু তাদের সাথে সংখ্যাগুরুর একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই। মেনি ভিক্টোরিয়ান মেনি ফর্মস অফ লিটারেচার, এই যে দ্বন্দ্বগুলো, কনফ্লিক্টস অফ মোরালিটি, টেকনোলজি, ইন্ডাস্ট্রি, ফেইথ অ্যান্ড ডাউট, ইম্পেরিয়ালিজম, রাইট অফ ওমেন, এথনিক মাইনরিটিস, এই যে দ্বন্দ্বগুলো, এই যে ক্ল্যাশ, এগুলো আমরা সাহিত্যে নানাভাবে উপস্থাপিত দেখতে পাই। টিপিক্যাল ফর্মস অফ ভিক্টোরিয়ান লিটারেচার ইনক্লুডস নভেলস, এগুলো আমরা নভেলে দেখতে পাই। সিরিয়ালাইজড নভেলস, সিরিজ নভেলস, তখন সিরিজ নভেলের একটা প্রচলন ছিল। লিরিক পোয়েট্রি, কবিতায় দেখতে পাই। ভার্স নভেলস, ফিকশন, প্রোজ অ্যান্ড ড্রামা, এগুলো হচ্ছে লিটারেচারের বিভিন্ন প্রকার। বিভিন্ন প্রকারে আমরা দেখতে পাই এই বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন দ্বন্দ্বগুলো যেগুলো একটু আগে আমরা বললাম, এগুলো সাহিত্যে প্রকাশ দেখতে পাচ্ছি। ভিক্টোরিয়ান কনফ্লিক্টগুলো সম্পর্কে আমরা হালকা অল্প একটু আলোচনা করি। Paradoxically, the best times and the worst of times, যারা ভিক্টোরিয়ান লিটারেচার 1 কমপ্লিট করে এসেছেন, যারা দ্য টেল অফ টু সিটিজ পড়েছেন, তারা এই লাইনটা সম্পর্কে অবগত। A Tale of Two Cities, এই নভেলে ফার্স্ট লাইনটাই এমন ছিল, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। লিটারালি and the worst of times. বেস্ট অফ টাইমস কেন, একটু আগে আমরা আলোচনা করেছি। বেস্ট কেন বলেছি আমরা, কারণ এই সময় ডেমোক্রেসি গ্রোথ হচ্ছে, এই সময়ে শিক্ষার আলো, এডুকেশন প্রসার পাচ্ছে, এই সময়ে সায়েন্স এন্ড টেকনোলজি প্রসার আসছে, মানুষের মধ্যে মোরালিটি, মানুষের মধ্যে রিলিজিয়াস সেন্সিবিলিটি, রিলিজিয়াস টলারেন্স বৃদ্ধি পাচ্ছে, মানুষ আরো সচেতন হচ্ছে। এটা যদি আমরা বলতে পারি বেস্ট অফ দ্য টাইমস, আবার একই সাথে বলতে হবে ওয়ার্স্ট অফ টাইমস। মানুষ যত সচেতন হচ্ছে, মানুষ তত বেশি বিভিন্ন বিষয়ে তাদের রিয়াকশন, তাদের প্রতিবাদ জানাচ্ছে। হয়তোবা পূর্ববর্তী যুগগুলোতে মানুষজন মুখ বুজে সহ্য করত, কিন্তু এখন আর মানুষ মুখ বুজে সহ্য করছে না, তারা সাথে সাথে প্রতিবাদ করছে। যতদিন পর্যন্ত মোরালিটি নিয়ে খুব বেশি আলোচনা হতো না, ততদিন পর্যন্ত ইমোরাল বিষয়গুলো অত বেশি চোখে পড়তো না। মোরালিটি নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাওয়া, যখন মোরালিটি নিয়ে অনেক বেশি সেন্সিটিভিটি জাগ্রত হলো, তখনই তো কনফ্লিক্ট আসবে। কনফ্লিক্টস অফ মোরালিটি, নৈতিকতা নিয়ে দ্বন্দ্ব। কুইন ভিক্টোরিয়া এমবডিড আইডিয়ালস অফ ভার্চু, মডেস্টি অ্যান্ড অনার। কুইন ভিক্টোরিয়া, উনি ভার্চু, মডেস্টি, অনার এসবের প্রতিনিধি। কুইন ভিক্টোরিয়া, she manifest virtue, modesty and honor. In fact, the term Victorian has in the past been almost a synonym for prim prudish behavior, যেটা আমরা আমাদের ফার্স্ট স্লাইডে বিস্তারিত আলোচনা করেছি যে ভিক্টোরিয়ান মানে কি বোঝাচ্ছে। ভিক্টোরিয়ান বিহেভিয়ার মিন্স প্রিম প্রুডিশ বিহেভিয়ার, সংযত ভদ্র আচরণ। At the same time, London and other which provided venues not just for gambling but also opium dens and prostitutions, এমন একটা সময় যখন সবাই নীতি নৈতিকতা, জুয়ার আসর বসতো, বিশাল বিশাল বড় বড় গ্যাম্বলিং ভেন্যুতে অর্গানাইজড হতো, অপিয়াম ডেন্স, বড় এলাকা জুড়ে তখন আফিমের
প্রচুর পরিমাণে জনপ্রিয়। উইথ দ্য ইনফ্লাক্স অফ জনসংখ্যা বাড়ছে, desperate working class women turn to prostitution in attempt to support themselves and their children. নিম্নবিত্ত নারীরা তাদের সংসার চালানোর জন্য, তাদের বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা এই প্রস্টিটিউশন পেশায় অংশগ্রহণ করতে লাগলো। এটা কিন্তু আগেও ছিল, কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে এটা আরো বেশি করে চোখে পড়ছে। ইট ইজ মোর এভিডেন্ট ইন দিস ভিক্টোরিয়ান পিরিয়ড। এগুলো আগেও ছিল, কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে এগুলো আরো বেশি করে চোখে পড়ছে, কারণ এই সময় মানুষ মোরালিটি নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। Because of rampant sexually transmitted diseases among the British military, তখন আর্মিতে প্রচুর পরিমাণে এই এসটিডি বৃদ্ধি পেল, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। পার্লামেন্ট পাসড এ সিরিজ অফ কন্টিজিয়াস ডিজিজ অ্যাক্ট। এই যে এইসব ছোঁয়াচে রোগ, পার্লামেন্ট আইন পাশ করলো, which allowed police to detain any woman suspected of having a sexually transmitted disease. তখন পুলিশরা চাইলে যে কোনো নিম্নবিত্ত নারীকে তারা আটক করতে পারত, কারণ তারা সন্দেহ করত যে এই নারী হয়তো কোনো গোপন রোগ বহন করছে। And to force her to submit exams that was considered humiliating for women at that time. নারীদেরকে তখন নানা রকম অপমানজনক পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি দিয়ে যেতে হতো। নারীরা তখন, এরা তো অসহায়, তাই না? এদেরকে তখন সাপোর্ট করার মতো তো কেউ ছিল না। নারীরা, এই যে পুলিশ নিডেড লিটল বেসিস ফর সাচ সাসপিশন, পুলিশদের যে নারীকেই সন্দেহ হতো তাকেই তারা হ্যারাস করত। অফটেন সিম্পলি দ্যাট আ ওম্যান ওয়াজ পুর, একজন নারী সে গরিব হলেই সেটা তার অপরাধ, পুলিশরা চাইলেই তাকে হেনস্থা করতে পারত। Conflicts of technology and industry. বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, এ তো ভালো হওয়ার কথা, কিন্তু শুধুমাত্র ভালো নিয়ে এলো না। আলোর নিচেই থাকে অন্ধকার। প্রযুক্তির প্রসারের নিচেই আছে আরেকটা বিপদ, আরেকটা সমস্যা। সেটা কি? In Great Exhibition of 1851, the British Empire could show off its prosperity to the rest of the world. 1851 সালে একটা এক্সিবিশন হয়, গ্রেট এক্সিবিশন। এই এক্সিবিশনে ব্রিটিশ সাম্রাজ্যের যত বৈজ্ঞানিক আবিষ্কার সব প্রদর্শিত হয়। পুরো পৃথিবী দেখে যে ব্রিটিশরা তারা বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে কত উন্নত। They focused attention on the technological advances made during Industrial Revolution. ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। ব্রিটিশরা তারা গর্ব করে প্রদর্শন করত তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে কত উন্নত। Although, যদিও achievements such as building of the railroad system and implementation of mechanized factories produced great prosperity for some, others suffered. দুঃখজনক হলেও সত্য, বিজ্ঞান ও প্রযুক্তির ফলে অনেকেই লাভবান হলো, কিন্তু অনেকের ক্ষতিও হয়ে গেল। কিছু কিছু মানুষ তারা হয়তো প্রচুর লাভবান হলো, কিন্তু প্রচুর মানুষ তারা সাফার করলো। কিভাবে? In addition, working condition in factories were deplorable. সেইসব কলকারখানাগুলোতে কাজ করার কোনো স্বাস্থ্যকর পরিবেশ ছিল না, পরিবেশ ছিল ভয়ঙ্কর। যারা সেখানে কাজ করত তারা খুব অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়তো, তারা অল্প বয়সে মারা যেত। With no safety regulation and no laws limiting either the number of hours of people could be required to work for or the age of factory workers. তারা কতক্ষণ ফ্যাক্টরিতে কাজ করবে তার কোনো নির্দিষ্ট নীতিমালা ছিল না। ফ্যাক্টরির মালিক সে যতক্ষণ চাইতো, যত ঘন্টা চাইতো তত ঘন্টা মানুষকে, সাধারণ কর্মচারীদেরকে তারা খাটিয়ে নিত।
কোনো নীতিমালা ছিল না। ওয়ার্কিং আওয়ার্স কত সময় হবে, তারপর কত টাকা মজুরি দিতে হবে, এই নিয়ে কোনো সরকারি নীতিমালা ছিল না। যারা ফ্যাক্টরির মালিক তারা ইচ্ছা মতো নিজেদের সুবিধা মতো তারা এইসব বিষয়গুলো নির্ধারণ করত। দেখা যেত ন্যূনতম মজুরিতে সাধারণ শ্রমিকদেরকে তারা খাটাতো। নো ওয়ার্কিং আওয়ার্স ওয়্যার সিলেক্টেড, কোনো নীতিমালা ছিল না যে কতক্ষণ কত ঘন্টা তারা কাজ করবে। এটা পুরোটাই ছিল ফ্যাক্টরির মালিকদের হাতে। এবং কত বয়স থেকে তারা কাজ করবে এরকম কোনো বয়সের সীমা ছিল না। দেখা যেত খুব অল্প বয়সী, খুবই অল্প বয়সী ছোট ছোট বাচ্চারা ফ্যাক্টরিতে কাজ করত। Some factory owners were willing to sacrifice the well-being of their employees for greater profit. তাদের কাছে প্রফিটটাই বড় কথা ছিল, শ্রমিকদের জীবনের মূল্য তাদের কাছে ছিল না। Children as young as 5 worked in factories and mines. 5 বছর বয়স হতে না হতেই বাচ্চারা তারা কারখানায় খনিতে কাজ করতে চলে যেত এবং তারা খুব অল্প বয়সেই মৃত্যুবরণ করত। 5 বছর বয়সে, চিন্তা করতে পারেন, 5 বছর হতে না হতেই তারা কারখানায় খনিতে কাজ করত। The 1833 Factory Act outlawed the employment of people under age of 18 at night from 8:30 p.m. to 5:30 a.m. 1833 সালে একটা আইন পাস হয়, শ্রমিকদের আইন। তখন ওই সময় 18 বছর বয়সের নিচে কাউকে আর চাকরি দেওয়ার ছিল না। তারপর রাত 8:30 থেকে ভোর 5:30 পর্যন্ত কাউকে খাটানো যাবে না, এটারও একটা আইন পাস হয়। কিন্তু তার আগ পর্যন্ত তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আইন পাস হওয়ার পরেও দেখা গেছে অনেক কারখানায় এই নিয়মগুলো পালন করা হয়নি। And limited the number of hours those under 18 could work to 12 hours a day. এই সময় সর্বোচ্চ 12 ঘন্টা ডিউটি নির্ধারণ করা হয়, যে 12 ঘন্টার বেশি শ্রমিকদেরকে খাটানো যাবে না। Most at best 12 hours a day. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের তো উন্নতি করছে, একই সাথে আমাদের ক্ষতিও করছে। কিছু কিছু মানুষের উন্নতি হচ্ছে আর কিছু কিছু মানুষ তারা ক্ষতির শিকার হচ্ছে। Victorian conflicts with faith and doubt. The scientific and technological advances celebrated at the Great Exhibition led to another crisis in Victorian England. এই যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, এর ফলে নতুন এক ধরনের ক্রাইসিস তৈরি হলো। কি সেই ক্রাইসিস? A crisis of faith and doubt. কি সেটা? The work of Charles Lyell and Charles Darwin brought in debates about the age of Earth. Some called into the question the Genesis account of creation. Some saw as contradictory to established religious belief. এই সময় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে মানুষজন ধীরে ধীরে ধর্মকে চ্যালেঞ্জ করা শুরু করলো। মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিতে যত উন্নত হতে লাগলো, সে ধর্মকে চ্যালেঞ্জ করা শুরু করলো। These scientific issues, together with apparent lack of concern for appalling human condition among the lower classes, led some to doubt the presence of a divine being in the world. মানুষ যতই বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হচ্ছে, সে ততই সংশয় প্রকাশ করছে about the presence of a divine being in the world, মানে গড। যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বাসী তারা ধীরে ধীরে বলছে, what are the chances, what are the assurance of having some supreme being who created everything? এই যে ঈশ্বরে বিশ্বাস আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। And others to question the value of Christianity. ক্রিশ্চিয়ানিটি বিশ্বাস, এই ধর্মের যে মূল, এই মূল ধরে তারা চ্যালেঞ্জ করা শুরু করলো। They started openly challenging the foundation of religion. Thomas Hardy and Matthew Arnold questions the presence of religious faith in the world. এই থমাস হার্ডি, ম্যাথু আর্নল্ড
এরা রিলিজিয়াস অন্ধবিশ্বাস, ধর্মীয় অন্ধবিশ্বাসকে তারা এই যে দে কোয়েশ্চেন্স দ্য প্রেজেন্স অফ রিলিজিয়াস ফেইথ ইন দ্য ওয়ার্ল্ড, তারা দেখিয়ে দিচ্ছেন, থমাস হার্ডি, ম্যাথু আর্নল্ড, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে মানুষ, সাধারণ মানুষরা তাদের মন থেকে ধর্মের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। যত বিজ্ঞান ও প্রযুক্তি তার বিস্তার ঘটাচ্ছে মানুষের ভেতর থেকে, ততই ধর্মের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। At the same time, a conviction that Britain had a duty to spread Christianity around the world became one reason, or to some an excuse, for British imperialism. যখন ব্রিটিশরা বলতে লাগলো যে পুরো পৃথিবীতে খ্রিস্টান ধর্মের প্রসার লক্ষ্য করা, পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করা তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু যখনই খোদ ব্রিটেনেই মানুষের মধ্যে ধর্মের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, তখন মানুষজন ভাবলো যে ধর্মকে প্রসার করা তাদের উদ্দেশ্য না, ধর্ম জাস্ট একটা অজুহাত, ধর্মের নামে তার পৃথিবীটাকে দখল করতে চাইছে। ভিক্টোরিয়ান কনফ্লিক্টস ওভার ইম্পেরিয়ালিজম। এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের ফলে পুরো পৃথিবীতে তারা তাদের আওতা, তাদের প্রতিপত্তি, তাদের ক্ষমতা বিস্তার করছে। ব্রিটিশরা তাদের পুরো পৃথিবীতে তাদের ক্ষমতা বিস্তার করছে। A desire to expand industrial wealth. The ব্রিটিশরা কেন পুরো পৃথিবী দখল করছে? কেন? They had their desire to expand industrial wealth and to have access to the inexpensive raw materials. পুরো পৃথিবী থেকে সস্তায় তারা কাঁচামাল কিনে তাদের শিল্প, তাদের কারখানাকে তারা সমৃদ্ধ করতে চাইতো। The British occupation of countries around the globe. পুরো পৃথিবী তারা দখল করে নিচ্ছিল। বলা হতো যে sun never set in British Empire. ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবতো না। Although the United States and other European countries participated in this type of imperialism, আমেরিকা তো তখন কেবল শুরু করলো, এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশ, ফ্রান্স, জার্মানি, ইটালি, পর্তুগাল, স্পেন, তারাও তো পুরো পৃথিবীতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত। এদের মধ্যে the British Empire was the largest and wealthiest of this time. পুরো পৃথিবীতে ব্রিটিশরাই তখন ছিল সবচেয়ে বৃহৎ, সবচেয়ে সমৃদ্ধশালী। Along with their desire for material gain, শুধুমাত্র ধন সম্পত্তি অর্জন করাই, দখল করাই তাদের মূল উদ্দেশ্য ছিল না। Many British saw the expansion of British Empire as what Rudyard Kipling referred to as the white man's burden. Rudyard Kipling, তাদের মতো যারা, তারা বলতেন যে পৃথিবীকে সভ্য করা এটা হচ্ছে ব্রিটিশদের দায়ভার। হোয়াইট ম্যানস বার্ডেন, পৃথিবীর বেশিরভাগ মানুষ তারা হচ্ছে অসভ্য, বর্বর। ব্রিটিশদের দায়িত্ব হচ্ছে পুরো পৃথিবীটাকে সভ্য করা, সভ্যতার আলো ছড়িয়ে দেয়া। The responsibility of the British to bring their civilization and their way of life to what many considered inferior cultures. The result of this type of reasoning was often the destruction of local cultures and oppression of local population. পুরো পৃথিবীকে বেশিরভাগ সংস্কৃতিকে তারা অসভ্য, বর্বর সংস্কৃতি বলে বাতিল করে দিতে লাগলো। তারা জোর করে তাদের সভ্যতাকে বিভিন্ন জাতিতে তারা চাপিয়ে দিতে লাগলো। এর ফলে কি হলো? অনেক সংস্কৃতি ধ্বংস হয়ে গেল, অনেক সভ্যতা, অনেক সংস্কৃতি এই ব্রিটিশ সংস্কৃতির কারণে বিলুপ্ত হয়ে গেল। শুধুমাত্র সবাই তো আর নীরবে চুপ করে সবকিছু সহ্য করে নিল না, এদের মধ্যে অনেকেই তারা বিদ্রোহ করলো। A backlash of protest against the concept of imperialism. ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠল। আমাদের এই উপমহাদেশে তো আপনারা ইতিহাস জানেন, প্রতি যুগে যুগে 190 বছর তারা আমাদের এই উপমহাদেশ শাসন করে গেছে, এবং সবসময় বিভিন্ন যুগেই
আমাদের দেশে আমরা বিভিন্ন বড় বড় আন্দোলন দেখতে পাই। A backlash of protest against the concept of imperialism further divided a British nation already divided by class, religion, education and wealth. এমনিতেই ব্রিটিশরা তারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীতে বিভক্ত ছিল। তারা ধর্মের ভিত্তিতেও তারা বিভক্ত ছিল। এডুকেশনের আলোকেও, শিক্ষার আলোকেও তারা বিভক্ত ছিল। তারপর সম্পদের আলোকেও তারা বিভক্ত ছিল। এই সাম্রাজ্যবাদের প্রশ্নেও ব্রিটিশরা বিভক্ত হয়ে গেল। একটা আরেকটা গ্রুপ চাইতো এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসতে। While many British citizens sincerely desired to share their knowledge and beliefs with less developed nation, অনেকেরই উদ্দেশ্যটা ভালো ছিল। তারা চাইতো যে ব্রিটিশদের যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, তাদের সবকিছু, তাদের যে জ্ঞান পুরো পৃথিবীকে ছড়িয়ে দেয়া তাদের উদ্দেশ্য ছিল। Others found the movement a convenient excuse to expand their countries and their own power and wealth. অনেকে এই সাম্রাজ্যবাদকে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করত। They just used this imperialism to expand their own power and wealth. তাদের ক্ষমতা এবং তাদের প্রতিপত্তি, তাদের পাওয়ার অ্যান্ড ওয়েলথ, এগুলোকে এক্সপ্যান্ড করার জন্য তারা ব্রিটিশ এম্পেরিয়ালিজমকে ব্যবহার করেছে। বিশেষ করে এই দ্বিতীয় শ্রেণী যারা পৃথিবীকে তাদের ক্ষমতা এবং প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ এম্পেরিয়ালিজমকে যারা ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধেই মূলত এই আন্দোলনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে, সংস্কৃতিতে আমরা দেখতে পাই আন্দোলনগুলো। ভিক্টোরিয়ান কনফ্লিক্টস ওভার উমেন্স রাইট, যেটা আপনারা অনেকটাই জানেন। আমরা তো ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ভিক্টোরিয়ান সোসাইটি মানেই এটা ছিল পিওরলি পেট্রিয়ার্কাল সোসাইটি। একমাত্র পুরুষের হাতে ছিল সমস্ত ক্ষমতা, একমাত্র পুরুষের হাতেই ছিল সমস্ত ক্ষমতা। The Victorian era did see advancement in women's political rights. এই সময় নারী অধিকার আন্দোলন কিন্তু বেশ অগ্রগতি লাভ করে। The Married Women's Property Act of 1870, 1870 সালে একটা আইন পাশ হয়। এই আইনে it gave married women the right to own their property they earned or acquired by inheritance. 1870 সালের আইন পাশ হওয়ার আগে কোনো নারীর সম্পত্তির অধিকার ছিল না। সম্পত্তির অধিকার না থাকা মানে হচ্ছে তার কোনো ভোটাধিকার নাই, তার কোনো রাজনৈতিক অধিকার নাই। 1870 সালে একটা আইন পাশ হয়। It is to own property they earned or acquired by inheritance. তারা সম্পত্তি অর্জন বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের অধিকার তারা পায় 1870 সালের আইন অনুযায়ী। The upper classes were of course primarily concerned with inheritance. উচ্চবিত্ত নারীদের মধ্যে এই সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারটা ছিল। Before the passage of the act, এই আইন পাশ হওয়ার আগে money or property left to a married woman immediately belonged to her husband. যদি কোনো নারী কোনো সম্পত্তি পেত, এটা ইমিডিয়েটলি চলে যেত তার হাজবেন্ডের হাতে, মানে নারীর নিজস্ব, মানে নারীদের। By the late 19th century, women had some rights to their children and the rights to leave their husband because of physical abuse. পরবর্তীতে আরো বিভিন্ন আইন পাশ হয়। আইন পাশ হওয়ার ফলে তাদের নিজেদের সন্তান প্রতিপালনের অধিকার তারা পায়। মানে তার আগে নারীদের নিজেদের সন্তান প্রতিপালনের অধিকার ছিল না, মানে নারী চাইলেই তার ছেলে মেয়েকে মানুষ করার অধিকার তার ছিল না। এবং gradually women got the right to leave their husband because of physical abuse. ডিভোর্সের অধিকার পায় পরবর্তীতে। যদি হাজবেন্ড ওয়াইফের উপর অত্যাচার করত, তবে নারীর অধিকার ছিল পরবর্তীতে ডিভোর্স দেয়ার।
এডুকেশন ফর ওমেন অলসো ইমপ্রুভ, নারীদের মধ্যে শিক্ষার আলো প্রসারিত হচ্ছে, নারীরা আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে। গার্লস ফ্রম দ্য লোয়ার ক্লাসেস ওয়ার ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট পাবলিক স্কুলস to receive their basic education primarily in the home and in finishing schools for young ladies. তাদের মধ্যে শিক্ষার আলো আসছে, সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। পাবলিক স্কুলগুলোতে নিম্নবিত্ত নারীরা তখন আস্তে আস্তে শিক্ষার অধিকার পেল। উচ্চবিত্তরা এর আগে থেকেই তারা শিক্ষার সুযোগ সুবিধা ছিল, কিন্তু তারা কোনো পাবলিক ভার্সিটিতে, পাবলিক স্কুলগুলোতে তারা যেতে পারতো না। তাদের জন্য হোম এডুকেশন ছিল, হোম এডুকেশন অথবা প্রাইভেট স্কুলগুলো ছিল, কিন্তু কোনো কো-এড ছিল না। নারী পুরুষ একসাথে, ছেলে মেয়ে একসাথে কোনো স্কুলে ওই সময় পড়াশোনা করার সুযোগ পেত না। Cambridge University and Oxford University established the first colleges for women in the latter ভিক্টোরিয়ান পিরিয়ডের এই শেষের অর্ধে, লেটার হাফে, কেমব্রিজ ইউনিভার্সিটি আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রথম নারীরা অধ্যয়নের সুযোগ পায়, পড়াশোনা করার সুযোগ লাভ করে। Women were not allowed to attend existing colleges for men and were not considered full members of universities until 20th century. কিন্তু তখনও নারীদের একদম পুরোপুরি কোনো ভার্সিটির স্টুডেন্ট হিসেবে মর্যাদা দেয়া হতো না। They are not considered full members of universities until 20th century. মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে তারা পুরোপুরি সব সুযোগ সুবিধা পায়নি, সুযোগ সুবিধা পেতে পেতে পরবর্তী পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ডে তারা পুরোপুরি সুযোগ সুবিধা অর্জন করতে ব্যর্থ হয়। Although there এরা ভিক্টোরিয়ান পিরিয়ডে নারী অধিকার আন্দোলন হচ্ছে। ম্যারি wollstonecraft শেলি, ওনার মা লেডি wollstonecraft, তার নাম আপনাদের জানা থাকার কথা। উনি নারী অধিকার আন্দোলনের অন্যতম প্রধান ছিলেন। নারীদের মধ্যে ভোটাধিকার, রাজনৈতিক অধিকার আন্দোলন, এটা তখন শুরু হয় কিন্তু সফল হয়নি। ভিক্টোরিয়ান পিরিয়ডে তা সমাপ্ত হয়নি, সফল হয়নি। Women did not receive the right to vote until 20th century. বিংশ শতাব্দীর শুরুর দিকে এসে নারীরা ভোটাধিকার পায়। আজকের লাস্ট যে আলোচনা দিয়ে আমরা আমাদের টপিক আজকে শেষ করছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য 19th century, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে বড় পরিবর্তন কোথায়? The introduction of vocabulary to communicate new innovation, invention and concept that resulted from industrial age. ভাষার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি, ভাষা বদলে যাচ্ছে। ইন্ট্রোডাকশন অফ ভোকাবুলারি, নতুন শব্দ ভান্ডার যুক্ত হচ্ছে ইংরেজি ভাষায়। টু কমিউনিকেট নিউ ইনোভেশন, ইনভেনশন and concept that resulted from industrial age. এই যে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প কারখানার যে ইনফ্লুয়েন্স, এর মাধ্যমে অনেক নতুন নতুন শব্দ ইংরেজি ভাষায় ঢুকে পড়ছে। ল্যাঙ্গুয়েজ মিরর্ড ক্লাস ডিস্টিংশন ইন বোথ ভোকাবুলারি এন্ড অ্যাকসেন্ট। আপার ক্লাস তাদের ভাষা একরকম ছিল, তাদের অ্যাকসেন্ট একরকম ছিল। মিডল ক্লাস তাদের আরেক রকম ছিল, লোয়ার ক্লাস তাদের ভিন্ন রকম ছিল। মানে ভাষার উপর ভিত্তি করে এটা আইডেন্টিফাই করা যেত যে এটা কি ধনী, এটা কি আপার ক্লাস সোসাইটির ভাষা, এটা কি মিডল ক্লাস সোসাইটির ভাষা, নাকি এটা লোয়ার ক্লাস সোসাইটির ভাষা। ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন করে দিত কার সোশ্যাল পজিশন কোথায়। The well-educated upper classes were distinguished by their speech. আপার ক্লাস যারা ধনিক শ্রেণী, যারা উচ্চবিত্ত শ্রেণীর সদস্য, তাদের ভাষা আলাদা ছিল। স্ল্যাং and an entirely different accented English were the marks of lower classes. যারা নিম্নবিত্ত তাদের ভাষায় বিভিন্ন স্ল্যাং আমরা লক্ষ্য করি,
অন্যরকম নিম্নবিত্ত তাদের ভাষার মধ্যে। মানে ল্যাঙ্গুয়েজ would determine the position of a person in a society. ভাষা দেখি এটা বোঝা যেত কে আপার ক্লাসের সদস্য, কে মিডল ক্লাস, আর কে লোয়ার ক্লাসের সদস্য। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা। আজকে আমরা কি কি আলোচনা করলাম তাহলে? আজকের আমাদের ক্লাসের ভাগ মূলত তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা ভিক্টোরিয়ান টার্মটা নিয়ে জানলাম যে ভিক্টোরিয়ান মানেটা কি, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ানিজম বিষয়টা কি, ভিক্টোরিয়ান যদি আমরা কাউকে বলতে চাই বা কোনো কিছু বলতে চাই, কি কি বৈশিষ্ট্যের আলোকে আমরা কোনো কিছুকে ভিক্টোরিয়ান বলতে পারি। এরপর লিটারেরি ক্যারেক্টারিস্টিক, সাহিত্যের বৈশিষ্ট্য আমরা কিছু আলোচনা করলাম বেসড অন উইলিয়াম জে লং। এরপর আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম, কিছু ফ্যাক্টর, সোশ্যাল পলিটিক্যাল ফ্যাক্টরস নিয়ে আলোচনা করলাম 1 2 3 4, চারটা সোশ্যাল পলিটিক্যাল ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে। এরপর আমরা ভিক্টোরিয়ান কনফ্লিক্টস, কিছু দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছি, মোরালিটি, ভিক্টোরিয়ান কনফ্লিক্টস অফ মোরালিটি, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি, conflicts over science and faith, conflicts over imperialism, and conflicts over women's right. আমরা 5 রকমের কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। সবার শেষে আমরা ল্যাঙ্গুয়েজ ইন ভিক্টোরিয়ান লিটারেচার নিয়ে হালকা কিছু ধারণা পেলাম। এটা পরবর্তীতে আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসগুলোতে আমরা যখন ভিক্টোরিয়ান পোয়েটস, ভিক্টোরিয়ান নভেলিস্টদের অবদান, কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব, তখন এটা আমাদের আরো বেশি ডিপ নলেজ আমাদের আসবে আশা করি। আমাদের হাতে সময় আর নেই বেশি, তারপরও আর 2-3 মিনিট আছি, যদি কোনো বিষয়ে কথা বলতে চান। লিয়ান কিছু বলবেন? না স্যার। সেন্থিয়া আক্তার কিছু বলবেন? না স্যার। ইশরাত জাহান? No, sir. Thank you. আজকে আমাদের ফোকাসটা ছিল আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান ফিলসফি অফ ভিক্টোরিয়ান আইডিয়ালস, এই বিষয়টা নিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা কোনো কিছুকে ভিক্টোরিয়ান বলতে পারি। ভিক্টোরিয়ান সাহিত্যের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, 4টা বৈশিষ্ট্য আলোচনা করেছি। আমাদের রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্যতে তো আমরা 5টা আই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো দেখলাম, 4টা এখানে আছে। লিটারেচার অ্যাবাউট ডেইলি লাইফ, লিটারেচার অ্যাবাউট মোরালিটি, literature about science which discourages imagination, and finally anti-materialism. এই 4টা বিষয় আমরা পেয়েছি। হিস্টোরি নিয়ে আমরা আলোচনা করলাম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম যে ভিক্টোরিয়ান পিরিয়ডের ঐতিহাসিক বিভিন্ন বিষয় যেগুলো না জানলেই না, এগুলো জানতেই হবে, নইলে আমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে একটু কষ্ট হবে। একই সাথে কনফ্লিক্ট, এই সময়ে কি কি ক্ল্যাশ আমরা দেখতে পাই, এটা নিয়ে আলোচনা করলাম। আপনারা এই বিষয়গুলো রিভাইজ করবেন, যদি কোনো রকম কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যদি আপনাদের যদি কোনো রকম রিকমেন্ডেশন থাকে, কোনো রকম সাজেশন থাকে গুগল ক্লাসরুমে, আপনারা প্লিজ কমেন্ট করবেন। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, আমাদের দেখা হবে ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবার 4টা থেকে আবার থাকবো ইনশাল্লাহ। আর যদি আমি তো একটু আগে থেকেই থাকি, আমি 20 মিনিট আগে থেকেই থাকি, আপনারা চাইলে
3:40 দিকে জয়েন করতে পারেন যদি আপনাদের আজকের ক্লাস নিয়ে কোনো রকম প্রবলেম থাকে, কনফিউশন থাকে, যদি আরো কোনো ফার্দার ডিসকাশন প্রয়োজন হয়, তাহলে আমরা আগামী মঙ্গলবার হয়তো ক্লাস শুরু হওয়ার 15 মিনিট 10-15 মিনিট আগে বসবো আর কি। আপনারা চাইলে আরো আগেও বসতে পারেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু Okay, sir. আলাইকুম। Assalamualaikum. Assalamualaikum, sir. Thank you, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।